শুভ সন্ধ্যা সবাইকে। আমি ডাক্তার অসীম কুমার সাহা। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির পক্ষ থেকে আয়োজিত এই লাইভ ওয়েবিনারে। সারা বিশ্বে এখন করোনা মহামারী। এই মহামারীতে বিপর্যস্ত আমাদের জীবন, বিপর্যস্ত আমাদের জীবিকা। এর মধ্য দিয়েও কিন্তু আমরা সামনে এগিয়ে চলছি। আমাদের এই চলার পথে অনেক বাধা আছে, অনেক বিপত্তি আছে। আমরা এই বাধা বিপত্তি সবাইকে একসাথে নিয়েই পেরোতে চাই। এবং এই করোনাকালীন সময়ে কিভাবে আমাদের চিকিৎসা ব্যবস্থা চলবে, আমাদের রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য এবং আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা কিভাবে সামনে আগাতে পারি, কি ব্যবস্থা আমরা নিতে পারি বৈশ্বিক প্রেক্ষাপটে এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই ব্যাপারেই আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের টপিকস ডক্টরস সেফটি মেজার্স ইন হসপিটালস অ্যান্ড প্রাইভেট প্র্যাকটিস ডিউরিং অ্যান্ড আফটার কোভিড-19 প্যান্ডেমিক। আজকের এই লাইভ ওয়েবিনারের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে রাজ টিভি এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার হিসেবে থাকছে ডেল্টা ফার্মা লিমিটেড। আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকছেন আমাদের খুবই শ্রদ্ধেয় এবং স্বনামধন্য শিক্ষকবৃন্দ। আজকে থাকছেন প্রফেসর ডাক্তার আবু ইউসুফ ফকির স্যার, যিনি অতিরিক্ত মহাপরিচালক হিসেবে আছেন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে। আছেন প্রফেসর ডাক্তার রেদানুর রহমান স্যার, মেডিসিন বিশেষজ্ঞ। আছেন প্রফেসর ASM রায়হান স্যার। আছেন সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার ABM জামাল স্যার। আছেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার হাওয়া আক্তার জাহান ম্যাডাম। আছেন আমাদের সাথে হ্যাপাটোলজি বিশেষজ্ঞ ডাক্তার M সাইদুল হক স্যার। স্যার, সবাইকে স্বাগতম। আমাদের একজন স্যার যোগ দেননি, আশা করছি স্যার একটু পরে আমাদের সাথে যোগ দিবেন। আমাদের আজকের আলোচনাকে আমাদের টপিকসে আমরা ভাগ করেছি এইভাবে। আমাদের সম্মানিত এবং শ্রদ্ধ শিক্ষকবৃন্দ, স্যার আমাদের এই টপিক সম্পর্কে আমাদের চিকিৎসকদের নিরাপত্তা, সেফটি মেজার্স এবং রোগীদের সুস্বাস্থ্যের ব্যাপারে আমরা আলোচনা করব। এবং একই সাথে আমাদের সাথে থাকবেন আমাদের দর্শকবৃন্দ, তারাও আমাদের সাথে প্রশ্ন করতে পারবেন এবং সেই প্রশ্নের উত্তর আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব আমাদের এই বিজ্ঞ আমাদের প্যানেলিস্টের মধ্য থেকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যার, আমরা শুরু করছি। প্রথমেই আমি আমাদের মেডিসিন বিশেষজ্ঞ স্যার, আমাদের সবারই প্রিয় স্যার, এবং এই করোনাকালে যিনি নিয়মিত আমাদেরকে ফেসবুকের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন চিকিৎসা পদ্ধতির ব্যাপারে এবং আমাদের করণীয় ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আমাদের সবার শ্রদ্ধার পাত্র অধ্যাপক ডাক্তার রেদানুর রহমান স্যারকে বিনীতভাবে অনুরোধ করব, স্যার আপনি এ ব্যাপারে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন। স্যার। ধন্যবাদ আপনাকে। আমার সাথে সহপাঠী হিসেবে যারা জয়েন করছেন দর্শকদেরকে। এটা হচ্ছে বাংলাদেশ এখন আমরা যে পর্যায়ে আছি, এটা তো এসে গেছে এপিডেমিকটা, উইয়ার এপিডেমিক। আমরা বলতে পারি একটা অনিয়ন্ত্রিত সংক্রমণের মধ্যে আছি। এই অনিয়ন্ত্রিত সংক্রমণের লক্ষণ হিসাবে আমরা অনেক পজিটিভ রোগী দেখতে পাচ্ছি, আমরা অনেক হাসপাতাল রোগী দেখতে পাচ্ছি এবং কিছু রোগী এখানে সেটাও দেখতে পাচ্ছি। এরকম একটা এপিডেমিক যখন এইভাবে সমাজকে সংক্রমিত করে, যেটা হাই ট্রান্সমিশন রিস্ক অ্যান্ড হাই ফ্যাটালিটি রিস্ক, তখন আমার এক্সিস্টিং নর্মাল যে হেলথ কেয়ার সিস্টেম আছে সেটা বলা যায় যেটা ডিজারেট হয়ে গেছে। ডিজারেট ইন দ্য সিস্টেম, যে এখন পর্যন্ত আমরা যে করোনা এরকম এপিডেমিক হলে তখন দুই রকমের স্বাস্থ্য সেবা থাকবে।
একটা হচ্ছে টেলিমেডিসিন, আরেকটা হচ্ছে ইমার্জেন্সি হেলথ কেয়ার। ইন বিটুইন কোনো কেয়ার থাকবে না। তাহলে ওই পর্যায়ে আমরা এতদিন পর্যন্ত চলে আসছি। প্রথম দিকে এটার একটু ব্যত্যয় হয়েছিল, অনেক ডাক্তারকে আউটডোর রোগী দেখতে বাধ্য করা হয়েছিল এবং ওতে ইনফেক্টেড হয়ে গেছে। তাহলে এটা করার কারণ হচ্ছে, ভিত্তি হচ্ছে যে এমন পর্যায়ে এসে গেছি এদেরকে ধরে নিতে এভরি পেশেন্ট ইজ এ পটেনশিয়াল কোভিড পেশেন্ট। তাহলে ওদের অনেকের সিমটম আছে, অনেকে প্রি সিমটমেটিক, অনেকের অ্যাটেন্ডেন্ট এবং রোগী নিজেও ক্যারিয়ার হতে পারে। তাহলে এরকম একটা আমাদেরকে চিকিৎসা মানে হচ্ছে আমাদের অংশগ্রহণই তো স্বাস্থ্যকর্মী অংশগ্রহণই চিকিৎসা ব্যবস্থা। তাহলে এটাকে যদি ব্রিং ব্যাক টু প্রি প্যান্ডেমিক লেভেল আনতে হয়, তাহলে আমাদেরকে অনেকগুলা স্টেপ ওয়াইজ এখানে যেতে হবে। তাহলে এই যাওয়ার ভিত্তি হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে বর্তমান সময়ে যে কোনো রোগী আমাদের কাছে আসুক, ওর কোভিড হয়েছে বা সিমটম আছে বা নেই, হি পটেনশিয়াল কোভিড। শোনা যাচ্ছে না নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তাহলে এটা হওয়ার কারণে চিকিৎসকরা আসলে চেম্বারে আসতে পারছে না। চিকিৎসকরা চেম্বারে যারা এসছে ওদের মধ্যেই বেশিরভাগ কিন্তু আক্রান্ত হয়েছে, যারা ফ্রন্ট লাইনে না থেকেও আক্রান্ত হয়েছে ওদের মধ্যে অনেকের মধ্যে দেখবেন যে ওরা কিছুদিন অন্তত প্রাইভেট প্র্যাকটিসটা করেছে অথবা কোনোভাবে রোগীর সংস্পর্শে গিয়েছে বা যেতে বাধ্য হয়েছে, যেহেতু আমরা চিকিৎসক আমরা অনেক সময় যেতে বাধ্য হই। তাহলে এই সংক্রমণের মধ্যে আমাদের নিজেদেরকে সংক্রমিত না করে এবং স্বাস্থ্য ব্যবস্থা মানে যে আমি যে ফেসিলিটিতে সার্ভিসটা দিচ্ছি ওই ফেসিলিটিকে সংক্রমিত না করে নিজে বাঁচিয়ে একটা ব্যাপারের মধ্যে আমাদেরকে চিকিৎসায় ফিরে আসতে হবে। তাহলে এই চিকিৎসায় ফিরে আসার জন্য যখন রোগী বেশি হয়ে গেছে তখন বলেছি যে এটা ট্রাইজ সিস্টেমে মানে একটা রেড ওয়ার্ড, একটা ইয়েলো ওয়ার্ড, একটা গ্রিন ওয়ার্ড, এভাবে করে কোভিড নন কোভিড দুই গ্রুপকেই আমরা চিকিৎসা দিতে চেষ্টা করতে পারি। চিকিৎসা দিতে চেষ্টা করতে গেলেও এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে মিক্সড রোগীগুলো, সাসপেক্টেড রোগীগুলো রাখছে ওখানে কিন্তু টেস্ট করে প্রায় 3-4 দিন 5 দিন এরকম সময় লেগে যাচ্ছে। তাহলে ওই জায়গাতে আমরা যারা কোভিড নয় ওদেরকে কোভিডের সাথে যদি এত লম্বা সময় এক্সপোজ করতে দেই তাহলে বেশিরভাগ রোগী কিন্তু আমরাই কোভিড বানিয়ে দিচ্ছি। এছাড়াও ইভেন যারা ইমার্জেন্সিতে আসবে, মনে করেন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আসলো, অপারেশন করলো, পরে দেখা গেল যে রোগীটা কোভিড পজিটিভ। ডেলিভারি করতে আসলো, ডেলিভারি করা হলো, দেখা গেল যে পরে এটা রোগীটা কোভিড। এছাড়াও যেগুলো মনে করেন শ্বাসকষ্টের রোগী আছে, অ্যাজমা, সিওপিডি, হার্ট ফেইলিয়ার, এগুলো যখন রোগীরা ইমার্জেন্সিতে আসবে ওদেরকে ভয় না পেয়ে চিকিৎসা দিবে এরকম চিকিৎসকের সংখ্যা কম। তাহলে ওদেরকে ভয় পেতে হবে এবং ওরা যে ওদের মধ্যেই কোভিড গুলো আছে, তাহলে এই রোগীগুলো চিকিৎসায় কিন্তু সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। যদি আমরা এন্ডোস্কোপি করতে চাই, ব্রঙ্কোস্কোপি করতে চাই, কোলোনোস্কোপি করতে চাই বা এরকম কোনো প্রসিডিওর করতে চাই, আমাদের একটা টেস্ট করা দরকার আছে, নাইলে আমি আমার যন্ত্রপাতিগুলোকে ইনফেক্টেড করে ফেলতে পারি, আমার হেলথ সিস্টেম আমার ব্যবস্থাকে ইনফেক্টেড করতে পারি এবং আমার লোকগুলোকে ইনফেক্টেড করতে পারি। তাইলে এখন এমন হয়ে গেছে যে আমাদেরকে যদি ফিরে আসতে হয় তাহলে আমাদেরকে একটা র্যাপিড টেস্ট এখানে দরকার। এই র্যাপিড টেস্ট করে যখন ইমার্জেন্সিতে একটা অ্যাজমার রোগী যখন অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে আসবে ওকে যদি র্যাপিড টেস্ট করে বলতে পারি যে না এটা কোভিড নয়, ওই ক্ষেত্রে কিন্তু ওকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা নেবুলাইজার সহ এগুলো কেয়ার পেতে ওর অসুবিধা হবে না। কিন্তু যদি এই র্যাপিড টেস্ট আমরা দিতে পারি, এরকম অনেক জায়গায় আমাদের নন কোভিড পেশেন্টরা সাফার করবে। এই জন্য আমি সবসময় বলি যে আমি যে কোভিড টেস্ট র্যাপিড টেস্ট চাচ্ছি এটা কিন্তু কোভিড রোগীদের জন্য না, কারণ কোভিড রোগীদেরকে আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি শুনে ওর লক্ষণ দেখে এক্সরে দেখে আমরা ডায়াগনোজ করে ফেলতেছি এবং চিকিৎসা এভাবেই চলতেছে। টেস্ট পাচ্ছি কয়জনের, টেস্ট পেতে পেতে অনেকদিন সময় লেগে যাচ্ছে। তাহলে এই কোভিড রোগীদেরকে ডায়াগনোসিস করার জন্য আমাদের র্যাপিড টেস্ট দরকার। আমার র্যাপিড টেস্ট দরকার আছে টু ব্রিং ব্যাক দি হেলথ কেয়ার সিস্টেম টু প্রি প্যান্ডেমিক লেভেল। যদি আমি ওদেরকে একটা এখন ডায়ালাইসিস করবো, ডায়ালাইসিসের আগে ওকে কোভিড টেস্ট করতে হবে, নাহলে আমি ডায়ালাইসিস করতে পারছি না। কারণ ডায়ালাইসিস করলে ওই মেশিন ইনফেক্টেড হয়ে যাবে, এরপরে যারা রোগী আসবে ওরা ইনফেক্টেড হয়ে যাবে এবং এটা একটা রিস্ক।
তাহলে এই সবগুলা মিলে আমি মনে করতেছি যে সবচেয়ে সুবিধা হতো আমাদের যদি আমরা র্যাপিড টেস্টটা পেতাম এবং ওদেরকে তখন ইমার্জেন্সি কেয়ার এবং ইলেকটিভ কেয়ার দুটাকে আমরা ব্রিং ব্যাক করতে পারতাম। এই হেলথ কেয়ারের মধ্যে যেটা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে এটা হচ্ছে সার্জারি। গ্লোবালি সার্জারি হ্যাজ কাম টু এ স্ট্যান্ডার্ড স্টিল বিকজ অফ দ্য প্যান্ডামিক। তাহলে যেখানে ওরা ইমার্জেন্সি টেস্ট করতে পারছে না, ওখানে ইলেকটিভটা বন্ধ আছে, ইমার্জেন্সিতেও করা যাচ্ছে না, কারণ ইমার্জেন্সিতে করলে প্রত্যেকটা একটা কোভিড নন কোভিড আলাদা ওটি থাকবে প্রত্যেকটা হাসপাতালে, এবং যদি কোভিড নন কোভিড আলাদা না থাকে একটার মধ্যে করলে যা সাসপেক্টেড কোভিড হলে ওটা পুরাটা ডিসইনফেক্ট করে একটা টাইম পরে গিয়ে আবার অপারেশন করতে হবে। তাহলে এরকম একটা বিরাট মধ্যে আমরা যারা আউটডোরে চিকিৎসা করব আমাদেরকে চাইতে হবে যে একটা ফ্লু স্ক্রিনিং থাকবে বিফোর দি চেম্বার। তাহলে ওরা কোনো ফ্লু স্ক্রিনিং মানে সর্দি কাশি জ্বর যেগুলো আছে এগুলাকে একটা আলাদা জায়গায় চিকিৎসা দিতে হবে, এবং এইসব সিমটম গুলো যাদের নেই তাদেরকে আমরা চেম্বারে অ্যালাউ করবো। চেম্বারে যখন অ্যালাউ করবো তখন পেশেন্ট অ্যাটেন্ডেন্ট সবাই ওরা প্রোটেক্টেড থাকবে, হাত ধুয়ে আসবে, মাস্ক পরে আসবে, ডাক্তাররাও ফুল পিপিই পড়তে হবে না, কিন্তু গাউন এবং বলে যে অ্যাডেকুয়েট মাস্ক এবং হ্যান্ড গ্লাভস এগুলা সহ প্রোটেক্টেড ওয়েতে সেফ ডিস্টেন্সে আমাদেরকে রোগীগুলা দেখা শুরু করতে হবে। তাহলে আমি মনে হয় বেশি বলতেছি, অনেকে বলতে হবে যে আমি আর যাচ্ছি না। আমরা যেটা বলার সারমর্ম হচ্ছে যে আমাদেরকে একটা হেলথ সিস্টেম চেঞ্জ আনতে হবে such that we can go to pre-pandemic level. এটা রাতারাতি হবে না, এটা ইন ফেজেস হতে হবে, এবং আমাদেরকে নিজেদেরকেই সুরক্ষাটা রক্ষা করেই আমাদেরকে যেতে হবে। এটা আমরা মনে করতে পারি না যে আমার জন্য কেউ করে দিবে আর আমি প্রোটেক্টেড থাকবো, এইভাবে থাকা সম্ভব হবে না। তাহলে আমাদেরকে নিজেদেরকে নিয়েই আস্তে আস্তে আমাদেরকে কামব্যাক করতে হবে। ইয়াঙ্গার্স উইল কাম ব্যাক আর্লিয়ার, the olders with multi comorbidities will be coming later. এইভাবে করে করে we can try bring back the health system to normal. Thank you very much. We can discuss further. আপনারা বলুন। জি স্যার। কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? আমি তো এখন বন্ধ করছিলাম। আপনারা আমি বলবো আরো নাকি অন্যরা বলুন? কথা ফ্লোর না দিতে শোনা যাচ্ছে না স্যার। অসীম দা আপনি একটু আনমিউট করবেন। আনমিউট অসীম দা প্লিজ আনমিউট ইওর মাইক্রোফোন। অসীম দা আনমিউট করবেন, মাইকটা আনমিউট করে কথা বলেন, এটা মিউট করা আছে। অসীম দা একটু আনমিউট করে নেন, আপনার মাইকটা আনমিউট করবেন অসীম দা। শোনা যাচ্ছে না, অন্য কাউকে দাও। হ্যালো স্যার। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমাদের সামনে উপস্থিত আছেন এখন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার আবু ইউসুফ ফকির স্যার। স্যার আমাদের সবারই পরিচিত, স্যার বর্তমানে ডিজি হেলথে আছেন অতিরিক্ত মহাপরিচালক হিসেবে। স্যার একজন খুব সুনামধন্য এএনটি সার্জন, আমাদের সবারই শিক্ষক। স্যার আপনি স্যার আমাদের উদ্দেশ্যে স্যার কিছু বলুন, বিশেষ করে আমাদের ডক্টরদের সেফটির ব্যাপারে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি। আমাদের নিরাপদ শুধু করোনা রোগীদের ক্ষেত্রেও না, আমাদের আশেপাশে যে পরিবেশ থেকে আমাদের জনগণ থেকেও কিন্তু আমাদের নিরাপদে থাকার একটা ব্যাপার চলে আসছে। ইদানিং গত কয়েকদিন আগে খুলনাতে একটা ঘটনা ঘটলো আমাদের এই ডাক্তার আব্দুর রকিব খান স্যারের হত্যার মাধ্যমে। সেই জন্য আমরা সব দিক থেকে কিন্তু স্যার আমরা নিরাপদে কাজ করে যেতে চাই। স্যার এই সব ব্যাপারে যদি আপনি আপনার একটু মূল্যবান মতামত দিতেন স্যার। ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের রেদওয়ান স্যার, উপস্থিত আমাদের জামাল ভাই, আর অন্য উপস্থিত আছেন। আসলে করোনা মোকাবিলা করেই কিন্তু আমাদের কাজ করতে হবে। আসলে আমরা যে কে কোভিড কে নন কোভিড সেটা কিন্তু জানি না। আমার যে কাছের লোকটি সেই যে কোভিড না সেটা কিন্তু আমি জানি না। সবসময় যে রুগীর কাছ থেকে আসতেছে তাও না। আমি কিন্তু আসলে গত 1 মাস যাবৎ স্যার প্র্যাকটিস করতেছি, এবং সেটা উইথ ফুল প্রোটেকশন, এবং কিছু নিজস্ব করি, যেটি হচ্ছে আপনার পিপি পরার পরেও আমি যেটি করি সেটি হচ্ছে যে এই যে ফেস শিল্ড এটি ইউজ করি, ডাবল গ্লাভস ইউজ করি। তারপরেও যে রুগীগুলোকে ডাউট হয় প্রতিটা রুগীকে চেম্বারে ঢুকানোর আগে টেম্পারেচার নোট করি,
যে টেম্পারেচারটা ডাউট হলে দরকার হলে আরেকটা থার্মোস্ক্যান দিয়ে দেখে আমরা টেম্পারেচারটা করি। তারপর যদি কোনো রুগীর সন্দেহ হয়, জ্বর বা কাশি এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে একটা আমরা এক্সরে টেস্ট করি এবং আপনার এই যে সিরিয়েক্টিভ প্রোটিন এটি দেখি এবং লিম্ফোসাইট কাউন্ট এইগুলা দেখি। আর কোনো কোনো ক্ষেত্রে যদি আরও বেশি ডাউট হয় সেই ক্ষেত্রে সিটি স্ক্যান, হাই রেজলিউশন সিটি স্ক্যান আমরা অ্যাডভাইস করি। তো এই জিনিসগুলো মেনে চলা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কোনো অবস্থায় যে কোনো মানুষের জন্যেই শুধু ডাক্তার বলে কথা না, রিল্যাক্টেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। সেখানে হলো মাস্ক কিন্তু আমাদেরকে ম্যান্ডেটরি ইউজ করতে হবে। বিশেষ করে কয়দিন আগে কিন্তু গার্ডিয়ান পত্রিকায় একটি রিপোর্ট ওরা দিয়েছে, সেটি হচ্ছে যে আপনার এই আমাদের যে পপলিন কাপড়ের মাস্ক 3 লেয়ারে, সেটি যদি আপনার 25 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার, আর আমরা যদি ইঞ্চিতে বলি 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি, যদি এইভাবে একটি মাস্ক ইউজ করি আর আমরা সোশ্যাল ডিস্টেন্স 3 ফিট যদি মেনটেন করি, যেহেতু এটি একটি অ্যারোসোলে কিন্তু আপনার সরাসরি যাওয়ার সুযোগ কম। এবং আমাদের ডাক্তারদের মধ্যে অনেকেই দেখবেন, বিশেষ করে যারা মেডিসিন বা সার্জন ছাড়া, অনেকেরই কিন্তু একটি সাইকোলজি কাজ করে যে কথা বলার সময় টান করে মাস্কটা নামার ফেলা, কিন্তু এটি করা যাবে না। আর কথা বলার সময় আমাদের অবশ্যই একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। আর হাত ধোয়া, বারবার হাত ধোয়া, এই কয়েকটা জিনিস মেনটেন করলে আমার মনে হয় যে আপনারা ওদের চান্স কম। আমি কিন্তু এর মধ্যে স্যার আসলে উঠিও করছে, বেশ কিছু ম্যালিগনেন্ট কেস অপারেশন করছি। এগুলো চেক করার পর আমি যে সিরিয়েক্টিভ প্রোটিন, ব্লাড এবং এক্সারসাইজটা জাস্ট অপারেশন করার ঘন্টাখানেক আগে করি এই জন্য যে তার কোনো চেঞ্জ আছে কিনা। তারপর জ্বর, এগুলো তো হিস্ট্রি আমরা চিনি। পাশাপাশি যেহেতু আমাদের ইএনটি কেস আমরা করি, সেখানে একটা আপনার এই গলার মধ্যে পবিসেপ সলিউশন দিয়ে একটা প্যাক দিয়ে রাখি আর টাইটই করে রাখি, যাতে কোনোভাবে আমাদের লিকেজ না হয়। তারপরে ওরাল কেভিটি, মুখ পুরাটাই ঢেকে নেই যদি নেকের কোনো সার্জারি, আর ওরাল কেভিটি হলে তো সেখানে করার কিছু নেই। এগুলো করে কিন্তু আমি গত 1 মাস যাবত করছি। আল্লাহর রহমতে আমি ভালো আছি। জানি না আল্লাহ কতদিন ভালো রাখবেন, ভালো রাখার মালিক আল্লাহ পাক। কিন্তু আমার মনে হয় যে আমরাও ডাক্তাররা কিন্তু দীর্ঘদিন আসলে প্রতিটা রুগীকে আপনাকে কোভিড ভাবতে হবে। যদি আমরা কোভিড না ভাবি সেই ক্ষেত্রে ঝুঁকি কিন্তু আরও বেশি, এবং কোভিড না ভাবার কোনো সুযোগ নাই। কারণ এখন কে কোভিড আর কে কোভিড না, এটা কিন্তু বের করা আসলে কঠিন। কারণ অনেকে আছে যে এসিমটোমেটিক, সেই ক্ষেত্রে আমরা যদি এগুলো, আর স্যার রেদওয়ান স্যার যেটা বলতেছিলেন, স্যারের সাথে আমি 100% একমত। আমাদের র্যাপিড টেস্ট ইমিডিয়েটলি আনা উচিত। এর জন্য না, এই যে আপনার যে কি বলে সার্ভিলেন্সের জন্য যদি অ্যান্টিজেন র্যাপিড টেস্ট যেটা আছে, যেটা আপনার বোম্বেতে করছে, এই অ্যান্টিজেন র্যাপিড টেস্টটা যদি আমরা আনি, তাহলে ইমিডিয়েটলি আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য আমি মনে করি যে স্যার যেহেতু আমাদের জাতীয় কমিটিতে আছেন, আমি স্যারকে অনুরোধ করব এই বিষয়টি স্যার আপনি উত্থাপন করেছেন, স্যার বিভিন্ন টকশোতে আপনি উত্থাপন করবেন। আমিও আমার সুযোগ আসলে আমি উত্থাপন করব যে এখন অ্যান্টিজেন র্যাপিড টেস্ট, অ্যান্টিজেন যেটা গণস্বাস্থ্য যে এটা দিচ্ছে, সেটা কিন্তু স্যার অ্যান্টিবডি টেস্ট দিচ্ছে। অ্যান্টিবডি আসে আমাদের 15 দিন পরে। জি স্যার, না তাহলে ওইটা আমার কাজ হচ্ছে না। আমার যেটা বোম্বেতে যেটা করছে, বোম্বেতে কিন্তু অনেক বেশি রুগী স্যার, আপনি জানেন সবচেয়ে হট স্পট। জি স্যার, বোম্বেতে, মহারাষ্ট্রে অনেক বেশি রুগী এবং তাদের ক্যাজুয়ালিটি বেশি। এবং সেক্ষেত্রে আপনার সাথে 100% একমত। অনেকে র্যাপিড টেস্ট বোঝে, কিন্তু অ্যান্টিজেন টেস্ট আর অ্যান্টিবডি টেস্ট দুটো কিন্তু আলাদা টেস্ট। আমরা যদি ইমিডিয়েটলি অ্যান্টিজেন টেস্টটা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্জন, ডাক্তার এবং রুগী আর্লি ডায়াগনোসিস সম্ভব। এবং আমাদেরও ডাক্তারদের জন্য এটি একটি সেফটি মেজার, এবং ভিআইপি লোকদের জন্য এটি একটি সেফটি মেজার, যে কার সাথে কত ডিস্টেন্স মেনটেন করে করবে। এটি মনে খুব সহজে এটি করা যায়। স্যারের প্রতি আমার অনুরোধ থাকবো, যেহেতু আপনি আমাদের কমিটিতে আছেন স্যার, আপনি এই জিনিসগুলা অবশ্যই স্যার সবার দৃষ্টি আকর্ষণ করবেন স্যার। প্লাস আপনি মিডিয়াতে প্রায়ই যান, আপনারও সুযোগ আছে, আমারও সুযোগ আছে। আমিও বলবো স্যার, আমি কালকে রাত্রেও এই টেস্ট নিয়ে পড়তেছিলাম, যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বোম্বে বিভিন্ন জায়গায় আমি দেখতেছিলাম, প্লাস ভ্যাকসিন দেখতেছিলাম। আমাদেরই দায়িত্ব স্যার আমি মনে করি এই জিনিসটি স্মরণ করে দেওয়া। কারণ যে সিরিয়েক্টিভ প্রোটিন এটা বাড়ে, কিন্তু বাট সবসময় এটা সিগনিফিকেন্ট না। আমি অনেকে দেখছি যে 20-22 তার 2 দিন পরে দেখা গেলো কোভিড পজিটিভ, এটা কিন্তু একদম সিগনিফিকেন্ট না। এবং এখন এই মুহূর্তে আমি মনে করি যে ডাক্তারদের সেভ করার জন্য যে আপনার যে অ্যান্টিজেন যে র্যাপিড টেস্ট আছে, এটি করলে ভালো হয়, এবং এটি খরচও কম, এবং খুব দ্রুত আমরা রিপোর্ট পাচ্ছি। আর আমাদের যেটি দরকার হবে যে সার্জনদের যে প্রতিটা রুগীকে কোভিড ভেবেই আসলে চিকিৎসা নিতে হবে। আর পাশাপাশি আমি মনে করি সবারই স্যার ফেস মাস্ক ইউজ করা উচিত। আপনি গ্লাভস তো করবেনই, পাশাপাশি যদি আমরা ফেস মাস্কটা ইউজ করি, যে আর কি
ফেস শিল্ড যদি ইউজ করি তাহলে সেটা কিন্তু আসলে আমাদের গলা পর্যন্ত কিন্তু ঢেকে দেয়, এবং গলা পর্যন্ত ঢেকে দিলে কিন্তু সেটার ঝুঁকি আসলে অনেক কমে যায়। কারণ ভাইরাস আকাশ থেকে উড়ে এসে আবার নিচে নামবে, তারপর আমার গলায় যাবে, এটা কিন্তু ডিফিকাল্ট। এবং মেনলি কিন্তু ফেস টু ফেসই যায়। এবং আমি আমার কাছের লোক যাদেরকে দেখেছি যে আসলে আমাদের মাননীয় ডিজি স্যারও কিন্তু ইনফেক্ট হয়েছে, স্যারও একটি দোষ দেখতাম, সেটা হচ্ছে স্যার প্রায়ই কথা বলার সময় মাস্কটা দেখতেন যে নাকটা খুলা কথা বলতো, যার জন্য আসলে স্যারের কাছে তো ফাইলটা সিগনেচার করার জন্য অনেক লোকে যেত আসলে। এটি কিন্তু একটি বড় কারণ যে অনেকেই দেখবেন বিশেষ করে মেডিসিন বা এবং সাধারণ লোকও অনেক সময় কথা বলার সময় দেখবে যে নাকটা খুলে কথা বলতেছে। এই জিনিসটা আমাদের মাস্ককে প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার আমাদের আপনার মূল্যবান মতামতের জন্য। স্যার এর মধ্যে স্যার আমরা দেখছি স্যার আমাদের এই বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হচ্ছে। ফলে আমাদেরকে কিন্তু এই ব্যাপারটা খুবই খেয়াল রাখতে হবে যাতে আমরা কম আক্রান্ত হই এবং আমরা রোগীদেরকে সার্ভিস দিতে পারি। এখন কেন আমাদের এই ডাক্তাররা, আমাদের চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হচ্ছে এবং আক্রান্তের তুলনায় মৃত্যুর হারও কিন্তু বেশি, এই ব্যাপারটাও কিন্তু বিশেষ বিবেচনার দাবি রাখে। আমি এখন অনুরোধ করব ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ABM জামাল উদ্দিন স্যারকে, ABM জামাল স্যারকে এই ব্যাপারে একটু হাইলাইট করার জন্য কিভাবে আমরা এই চিকিৎসকদের সংক্রমণটা কমাতে পারি এবং কেন আমরা চিকিৎসকরা বেশি সংখ্যায় মারা যাচ্ছি। স্যার প্লিজ। আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সেই সব মহান চিকিৎসকদের যারা এই করোনা চিকিৎসার নানা পর্যায়ে চিকিৎসা দিতেছে অথবা তাদের অন্য রোগীদের কাছ থেকে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা জানি গতকাল পর্যন্ত 42 জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। আজকেও একটু আগেও আমরা খবর পেয়েছি বরিশাল মেডিকেল কলেজের একজন চিকিৎসক ইন্তেকাল করেছেন। তো আমি 42 জন চিকিৎসক গতকাল পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের একটি বিশ্লেষণ আমি বিএমএ থেকে বা মিডিয়া থেকে পেয়েছি, এই বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই বিশ্লেষণে আসলে বোঝা যাবে যে আসলে কারা সেই দুর্ভাগ্যের শিকার হচ্ছে। এখন দেখেন, আমরা যদি মনে দেখি যে সারা বিশ্বেই কিন্তু আমরা জানি যে কোভিড আক্রান্তের সংখ্যা মহিলাদের তুলনায় পুরুষদের অনেক বেশি, এবং আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা যদি এই 1 লক্ষ প্রায় 5,000 এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছে তাদের ভিতরে কিন্তু প্রায় 3/4 পুরুষ, এবং এটা বোধগম্য। কারণ হচ্ছে যে পুরুষরাই বেশি বাইরে যান, তারাই বেশি মানুষের সংস্পর্শে আসছে, এবং এই সময়ে আসলে নারীরা একটু গৃহেই অবস্থান করছে কম্পারেটিভলি। যাই হোক, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 42 জন চিকিৎসক শাহাদাত বরণ করেছেন তাদের ভিতরে 5 জন নারী এবং 37 জনই কিন্তু পুরুষ। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ সেটা হলো যে অন্য যে কোনো দেশের তুলনায় বা অন্য যে কোনো প্রফেশনের তুলনায় আমাদের এই 42 জনের ভিতরে কিন্তু অপেক্ষাকৃত সিনিয়র চিকিৎসকরা, সিনিয়র শিক্ষকরা এবং আমাদের অনেক স্বনামধন্য চিকিৎসক তারা কিন্তু মৃত্যুবরণ করেছেন। এখানে যদি আমি একটি ছোট্ট পরিসংখ্যান দেই তাহলে দেখবেন যে জাতীয়ভাবে যেখানে 60 ঊর্ধ্ব মানুষের মৃত্যুর হার হচ্ছে 38.99, সেখানে আমাদের চিকিৎসক এবং শিক্ষকদের মধ্যে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। যেমন আমি একটা পরিসংখ্যান দিচ্ছি যে আমাদের যে 42 জন শিক্ষক মৃত্যুবরণ করেছেন তার ভিতরে 1 জন ছিলেন 80 ঊর্ধ্ব, 9 জন ছিলেন 70 ঊর্ধ্ব এবং 23 জন ছিলেন চিকিৎসক 60 ঊর্ধ্ব। অর্থাৎ আমাদের 42 জনের ভিতরে 33 জন চিকিৎসকই কিন্তু 60 ঊর্ধ্ব বয়সের ছিলেন, 50 ঊর্ধ্ব ছিলেন 2 জন, এবং আমাদের কিন্তু অপেক্ষাকৃত তরুণ চিকিৎসকরা কিন্তু আসলে এই ক্ষেত্রে আমরা বলবো যে তারা একটু সৌভাগ্যবান যে তাদের সংখ্যাটা খুব কম। আরেকটি ব্যাপার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা অন্য যে কোনো দেশের তুলনায় এবং অন্য যে কোনো প্রফেশন আমাদের দেশের তুলনায় এটাকে একটু আমরা ব্যতিক্রমী বলবো, সেটা হচ্ছে যে আমরা জানি যে সরকারের মধ্যে পর্যন্ত যে 6টি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে ডিক্লেয়ার করেছেন, এই 42 জনের ভিতরে কেউই কিন্তু ওই হাসপাতালে কখনো কর্মরত ছিলেন না। এটাও একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই 42 জনের ভিতরে মাত্র 5 জন কিন্তু সরকারি চাকরিরত ছিলেন, অর্থাৎ সরকারি কোনো একটা হাসপাতালে ছিলেন। তার মানে দাঁড়াচ্ছে যে বাকি 37 জনই কোনো না কোনো বেসরকারি হাসপাতালে কাজ করতেন অথবা তারা অবসর জীবনযাপন করতেন। এটাটি তাৎপর্যপূর্ণ এই জন্য যে আসলে আমাদের এখান থেকে আমরা কতগুলো উপসংহারে আসতে পারি
যে এখন কোভিড হাসপাতালে যেসব চিকিৎসক দায়িত্ব পালন করছেন তারা আসলে একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছেন। যেমন তারা প্রত্যেকেই ট্রেনিং পেয়েছেন, তারা অপেক্ষাকৃত একটি বিজ্ঞান ভিত্তিক একটি তাদেরকে শিডিউল বা রোস্টার দেওয়া হয়েছে। যেমন তারা 7 দিন কাজ করছেন, 14 দিন হোটেলে কোয়ারেন্টাইন থাকছেন, আবার 7 দিন বাড়িতে থাকছেন, আবার চলে আসছেন। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা, এবং যখন তারা ডিউটিতে থাকছেন তারা কিন্তু পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের যে 9টা অংশ প্রতিটা কিন্তু তারা পাচ্ছেন, যার জন্য তারা কিন্তু অপেক্ষাকৃত কম আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হলেও তারা কিন্তু খুব দ্রুত আরোগ্য লাভ করছেন। এর বাইরে যদি আমরা কম্পেয়ার করি যে এটা বিভিন্ন পত্রপত্রিকাতেও আসছে এবং আমাদের বিশ্লেষণও সেটা দেখা গেছে যে যারা যে 37 জনের অবসরপ্রাপ্ত অথবা বেসরকারি হাসপাতালে, এদের ভিতরে আমরা দেখেছি যে 30 জনের মতো তারা কিন্তু আসলে চিকিৎসা কার্যে নিয়োজিত ছিলেন, এবং এদের ভিতরে বেশ কয়েকজন স্বাভাবিক প্রক্রিয়ার আগে যে রকম চিকিৎসা দিতেন এখনো একই প্রক্রিয়াতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। তো এখানে একটি আসলে ইনফরমেশন গ্যাপ হতে পারে যে আমরা যারা মেডিকেল কলেজ বা সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করি তারা আসলে বৈশ্বিক পরিস্থিতি, WHO গাইডলাইন, আমাদের ন্যাশনাল গাইডলাইন এবং আমাদের ইনস্টিটিউশনাল যে সমস্ত ট্রেনিং, সেগুলোর মাধ্যমে আমরা আসলে আরো বেশি সতর্ক হতে পেরেছি আমাদের চিকিৎসকরা। কিন্তু যারা আসলে একটি ছোট প্রতিষ্ঠানে কাজ করেছেন অথবা ব্যক্তিগত চেম্বারে কাজ করেছেন তারা কিন্তু এই সুযোগ সুবিধা বা এই তথ্য থেকে বঞ্চিত হয়েছে। এবং আমাদের একটা ধারণা যে এদের অনেকেই আসলে খুব মানসম্মত এবং সব সময় প্রতিটা রোগী দেখার আগে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের প্রতিটা জিনিস, যেটি ইউসুফ ভাই বললেন, ডাবল গ্লাভস, ফেস শিল্ড, তারপরে হচ্ছে আপনার মাস্ক, ক্যাপ এবং একটি মানসম্মত কাভারাল, এটা কোনোটাই হয়তো ঠিক মতো পাননি, যার জন্য তারা বেশি আক্রান্ত হয়েছেন। এবং আমরা দেখেছি যে এদের ভিতরে অন্তত 3-4 জন আক্রান্ত হয়েও রোগীর চাপে তারা এত বেশি রোগী ছিল যে তারা আসলে ইভেন জ্বর হওয়ার পরেও প্র্যাকটিস কন্টিনিউ করেছিলেন। আরেকটা ব্যাপার যে আমরা দেখেছি যে এই 42 জনের ভিতরে 6 জন ছিলেন যারা বিভিন্ন আইসিইউতে ডিউটি করেছেন, এবং এরা আসলে সিনিয়র লেভেলের ডক্টর, এবং এরা আইসিইউতে ডিউটি করতে যেয়ে আসলে অনেক বেশি সংখ্যক রোগীর সংস্পর্শে এসেছে। তার মানে হচ্ছে যে যখন একজন রোগী 1-to-1 দেখে তখন হয়তো একজন রোগীর সংস্পর্শে আসেন কোভিড আক্রান্ত রোগী, কিন্তু এই ঘটনাটা ঘটে না যখন একজন আইসিইউতে কাজ করেন, ডেডিকেটেড একটা আইসিইউতে কাজ করেন। এবং এই আইসিইউ গুলো প্রথম দিকে ওয়েল ইকুইপড ছিল না, যেমন তাদের নেগেটিভ প্রেসার রুম এটা ব্যবস্থা ছিল না, তাদের অনেক আইসিইউতে কিন্তু ডিসপোজেবল করা অথবা সম্পূর্ণ সিস্টেমটাকে আবার স্টেরিলাইজ করা, এবং আমরা জেনেছি যে অনেক হাসপাতালে প্রথম দিকে হেপা ফিল্টার ছিল না, যার জন্য কি হচ্ছে তারা খুব সহজে সংক্রমিত হয়েছে এবং পুনঃ সংক্রমিত হচ্ছে। এই পুনঃ সংক্রমণের কারণে তারা সহজেই আক্রান্ত হয়েছেন, এবং এদের ভিতরে অনেকেই আসলে সরকারি হাসপাতালে অ্যানাস্থেসিয়া বা ক্রিটিক্যাল কেয়ার থেকে রিটায়ার্ড করার পরে এইসব প্রাইভেট হাসপাতালে দায়িত্ব পালন করেছেন, কাজেই তাদের অনেক কোমরবিড অসুবিধাগুলো ছিল। সো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে আমরা হয়তো সরকারি হাসপাতালগুলো প্রথম দিকে কিছু আমাদের এই প্রোটেক্টিভ ইকুইপমেন্টে কিছু ঘাটতি ছিল, কিন্তু এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থে কিন্তু আমরা অতটা ঘাটতি অনুভব করছি না। হয়তো সামান্য কোনো সময় হতে পারে, কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা এখন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পাচ্ছি, এবং যেটা আমাদের জুনিয়র ডাক্তারকে দিতে পারছি। আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে এই ক্ষেত্রে যে সরকারি হাসপাতালগুলোতে যেহেতু আমাদের বিভিন্ন লেভেলের চিকিৎসকদেরকে বিভিন্ন লেভেলের দায়িত্বে আমরা ভাগ করতে পারি, কারণ আমাদের ম্যান পাওয়ারের এই সুবিধাটা আমরা পাই। যেমন আমরা যারা 50 ঊর্ধ্ব যাদের কোমরবিড ডিজিজ আছে তারা কিন্তু আসলে সরাসরি রোগীর সংস্পর্শে প্রথমেই যাই না। প্রথমে কি করি আমরা আমাদের থেকে যারা আমাদের অনুগত জুনিয়র কনসালটেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেল তাদেরকে দিয়ে বেশিরভাগ অপারেশনগুলো এবং ওয়ার্ড রাউন্ড, রোগী ভর্তি এই জিনিসগুলো করে, অবশ্যই তাদেরকে পার্সোনাল ট্রিটমেন্ট দিয়ে। এবং আমরা যারা মানে একটু ইয়াতে আছি, যারা একটু কোমরবিড ডিজিজ আছে, তাদেরকে আমরা ওইসব দায়িত্বগুলো ন্যস্ত করি যে দায়িত্বগুলো হচ্ছে একাডেমিক। যেমন আমাদের ঢাকা মেডিকেল কলেজে কিন্তু আমরা একদিনের জন্য স্টুডেন্টদের পড়ানো বন্ধ করিনি, যেটা হয়েছে যে 1-to-1 সামনাসামনির পরিবর্তে আমরা এখন জুমে চলে গেছি। আবার কি করি আমরা, যেমন ডিসিশন মেকিং গুলো আপনারা জানেন গভর্নমেন্ট হসপিটালের ঊর্ধ্বতন শিক্ষকদেরকে অনেক কমিটি মিটিং এগুলোতে ব্যস্ত থাকতে হয় প্রায় প্রতিদিন, কাজে আমরা কিন্তু ওগুলোতে সময় দিয়ে ওদেরকে ওখানে আমরা দিয়েছি। আরো জুনিয়র ডাক্তার যারা ট্রেনিং, যারা রেসিডেন্ট, তাদেরকে কিন্তু আমরা করোনা ইউনিটগুলোতে ডিউটি দিচ্ছি।
কাজে এই যে এইভাবে যে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করা এবং তাদেরকে একটি WHO নির্ধারিত একটি সায়েন্টিফিক পদ্ধতিতে রোস্টারের মাধ্যমে ফেজ বাই ফেজ কাজে লাগানো, এই প্রক্রিয়ার যেখানে সুযোগ আছে সেখানে কিন্তু আসলে আমরা কিছুটা হলো ডাক্তারদের সেভ করতে পারছি। কাজে ডাক্তারদের সেফটির জন্য আমি যেটা সবচেয়ে জরুরি বলবো সেটা হচ্ছে যে একটি নিয়ম মাফিক, প্রক্রিয়া মাফিক তাদেরকে কাজে লাগানো। ধন্যবাদ স্যার। আপনি খুব ভালোভাবেই আমাদের এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করেছেন। স্যার, আমি একটু বলতে চাই যে শুধু সরকারি হাসপাতালে ডাক্তারদেরকে সার্ভিসের মধ্যে বা এর মধ্যে আনলেই চলবে না। প্রায় 70 থেকে 75% কিন্তু আমাদের বেসরকারি লেভেলে যারা চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন। ফলে বেসরকারি লেভেলে যারা আছে, যেসব ডাক্তাররা আছেন এবং যেই বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো আছেন, তাদেরকেও কিন্তু স্যার আমাদের এই করোনা মোকাবেলার ক্ষেত্রে আরো বেশি করে কিন্তু সম্পৃক্ত করতে হবে। অবশ্যই। তাহলে কিন্তু আমরা এইটা অনেকখানি করতে পারবো। এবং স্যার যেটা আরেকটা কথা যেটা বলেছেন স্যার, মানে করোনা হাসপাতালে যেভাবে ডিউটি রোস্টার ভাগ করা হয়, ঠিক নন করোনা হাসপাতালে কিন্তু স্যার ওইভাবে কিন্তু অনেক সময় আমরা পাই না, এবং প্রচুর রোগীরা কিন্তু আমাদের সামনে আসছে এবং আমরা কিন্তু ওইভাবে কিন্তু তাদেরকে মানে তাদের কাছ থেকে প্রোটেকশন নিতে পারছি না, যে কারণে আমরা বেশি আক্রান্ত হচ্ছি। ধন্যবাদ স্যার। আমি এই যে এখন এই যে ডাক্তারদের আক্রান্ত হওয়ার হাত থেকে কিভাবে আমরা একটু মুক্তি পেতে পারি, এই ব্যাপারে সহজ সরল ভাবে আমাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি এখন অনুরোধ করব বিএসএমওর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, আমাদের সবার শ্রদ্ধেয় ASM রহমান স্যারকে, রায়হান স্যারকে। স্যার, আপনি যদি আমাদেরকে সহজভাবে একটু আমাদের দিক নির্দেশনা দেন কিভাবে স্যার আমরা। ধন্যবাদ ডক্টর অসীম কুমার সাহা। আর আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজকদেরকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ দিচ্ছি আমি রাজ টিভি কর্তৃপক্ষকে। আমি আমার আবেগকে থামাতে পারছি না বলে আমার বক্তব্যের শুরুতেই খুলনায় যে মর্মান্তিক ভাবে খুন হয়েছে আমাদের ডাক্তার ভাই আব্দুর রকিব খান, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার খুনের জন্য যারা দায়ী তার খুনিদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি আমি ফাঁসি দাবি করছি। আমার যে চিকিৎসক ভাই বোনেরা জীবন উৎসর্গ করেছেন এই করোনা মহামারীর মধ্যে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশে করোনা যেভাবে আক্রমণ করেছে, এর যে বৈশ্বিক মহামারীতে বাংলাদেশ মিলিত হয়ে গেছে, এই সময় যদি এই সাধারণ মানুষ ডাক্তারের উপরে এইরকম নৃশংস অত্যাচার করে এবং খুন করে ফেলে, এই অবস্থাতে চলতে দেওয়া যায় না। এখন সময় আসছে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে যেমন আইন করে ডাক্তারদের সাথে দুর্ব্যবহার, ডাক্তারদের চেম্বারে ডাক্তারকে হয়রানি, নির্যাতন, শারীরিক অথবা মানসিক এবং খুন করে ফেলছে, এর বিরুদ্ধে সুস্পষ্ট আইন বাংলাদেশে অবশ্যই হওয়া উচিত এবং সেটা কার্যকরী হওয়া উচিত। আমি এই ব্যাপারে আপনাদের সবার মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। করোনা সময়কালে করোনা পরবর্তী সময়ে হাসপাতাল ও প্রাইভেট চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসকগণের নিরাপত্তা নিশ্চিত করা খুব একটা কঠিন কাজ। অনেক কিছু হয়তো বলা যত সহজ, তা করা বা বাস্তবিত করা এত সহজ হবে না। তবুও আমি কিছু সুনির্দিষ্ট মতামত দেব। আমাদের মনে রাখতে হবে, শহরের হাসপাতাল এবং গ্রামে গঞ্জে ওষুধের দোকানে বসে আমাদের যে চিকিৎসক বন্ধুরা চিকিৎসা সেবা দিয়ে থাকেন, এই দুয়ের পরিবেশ ও বাস্তবতা এক নয়। ওষুধের দোকানে যারা চিকিৎসা দেন তাদের কথা আলাদাভাবে ভাবতে হবে। আর ইতিমধ্যে আমাদের বক্তারা বলেছেন যে 60 ঊর্ধ্ব আমাদের সহকর্মীরা বেশি দুর্ভোগের শিকার হন বা মৃত্যুবরণ করেছেন। আমার অনুরোধ থাকবে 50 ঊর্ধ্ব আমাদের চিকিৎসক ভাইদেরকে এই করোনা মহামারীর সময়
প্র্যাকটিস বন্ধ রাখা আমি মনে করি যে একটা সময়ের প্রয়োজন বা বাস্তব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনে তারা হোয়াটসঅ্যাপ অথবা স্কাইপের মাধ্যমে ভিডিও কনসালটেশন করতে পারেন। জুনিয়রদের মাধ্যমে তারা তাদের মতামত বা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান রোগীর কাজে লাগাতে পারেন। যারা সরকারি চাকরি করেন তারা অবশ্যই সর্বোচ্চ সতর্কতা মেনে হাসপাতালে যাবেন। হাসপাতালে লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করার পরামর্শ দেবেন। বর্তমানে আপনারা সবাই জানেন যে করোনা এমন ভাবে বাংলাদেশে আক্রমণ করেছে বা যে পিক কবে উঠেছে কিনা কেউ নিশ্চিত না। তবে আমার ব্যক্তিগত ধারণা যে যেখানে প্রতিদিন আমরা 38, 42 বা এরকম 50-এর বেশি আমরা আক্রমণের খবর পাচ্ছি, এটা ধারণা করা যেতে পারে যে এই অবস্থাটা আরো কিছুদিন চলবে। অর্থাৎ এটা পিক না হয়ে এটা হয়তো প্ল্যাটু হয়ে থাকবে কিছু। আর এর মধ্যে আছে যে আলামতবিহীন বা সিমটমলেস সংক্রমণের সংখ্যা, যার ফলে চিকিৎসা সেবা এমন ভাবে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ডাক্তারদের জন্য যে সর্বদা প্রতিটা লোককে যদি আমরা মানে করোনা হিসেবে গণ্য না করি তাহলে আমাদের চিকিৎসক ভাইদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, জ্বর, কাশি, শরীর ব্যথা, শ্বাসকষ্ট, খাবারে অরুচি বা গন্ধ লাগার মতো উপসর্গ নিয়ে যে সব রোগী আসবেন তাদের জন্য করোনা পরীক্ষা করার আগেই হাসপাতালের একটা কর্নার আইসোলেটেড করতে হবে। প্রশিক্ষিত দক্ষ জনবল দিয়ে রোগীগণকে দিক নির্দেশনা দিতে হবে যাতে করে তারা সব রোগীর সাথে মিশে না যায়। হাসপাতালের গেটে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। রোগী এবং তার সাথে লোকদের হ্যান্ড গ্লাভস সরবরাহ করতে হবে এবং তার ব্যবহার নিশ্চিত করতে হবে। হাসপাতাল ত্যাগের সময় হ্যান্ড গ্লাভস খুলে সুনির্দিষ্ট ঢাকনাযুক্ত বিনে ফেলতে হবে এবং তার ডিসপোজালের ব্যবস্থা করতে হবে। চিকিৎসকদের সামনে স্বাভাবিকভাবে আমাদের ওয়েটিং রুমের সামনে প্রচুর লোক আগে থাকে করোনা পূর্ববর্তী সময়। এই অবস্থা আর চলতে দেওয়া যাবে না। চিকিৎসক যারা আমরা প্রাইভেট প্র্যাকটিস করি, একই চেম্বারে গ্রুপ প্র্যাকটিস হয়, অনেক চিকিৎসক একসাথে বসেন, যেখানে প্রচুর সংখ্যক রোগী আগে আসতো। এই অবস্থা আজকাল যদি চলতে থাকে তাহলে রোগীদের থেকে রোগীরা আক্রান্ত হবে। কাজেই চিকিৎসকের সামনে ওয়েটিং এর স্থানে ডিস্টেন্স বজায় রেখে চেয়ার রাখতে হবে। রোগীর সাথে একজনের বেশি অ্যাটেন্ডেন্ট থাকা বন্ধ করতে হবে। চেম্বার থেকে একজন রোগী বের হওয়ার কমপক্ষে 5 মিনিট পরে পরের রোগী, যেমন আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে মাঝে মধ্যেই আমাদের অনেকের মাস্ক খোলার একটা অভ্যাস আছে বা প্রয়োজন বোধ করেন। যদি মাস্ক চেঞ্জ করার দরকার হয় ওই সময় করে নেবেন, সাবান দিয়ে হাত দিয়ে মাস্ক পরিবর্তন করে নেবেন, প্রয়োজনে মাস্ক ফেলে দিয়ে নতুন মাস্ক পরে নেবেন। চিকিৎসকের সামনে রোগীর চেয়ার অবশ্যই 6 ফিট দূরে থাকবে। বড় হাসপাতাল ও কনসালটেশন সেন্টারগুলোর কনসালটেশন এরিয়া নেগেটিভ প্রেসার রুম করার পরিকল্পনা নিয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং জরুরি ভিত্তিতে এইসব রুমে ফ্লোর লেভেলে পাওয়ারফুল প্রয়োজনীয় সংখ্যক এক্সস্ট ফ্যান লাগিয়ে তার বাতাস কোনো ভয়েডে প্রবাহিত করতে হবে এবং তা ডিসইনফেক্ট করার ব্যবস্থা করতে হবে। ওটা হয়তো নেগেটিভ প্রেসারের বিকল্প হিসেবে কাজ করতে হবে। দেখতে বা শুনতে খারাপ লাগলেও বাস্তব পরিস্থিতি বিবেচনায় চিকিৎসক ও রোগীর মাঝে কাচের তৈরি ব্যারিয়ার দিলে রোগী থেকে ডাক্তার বা ডাক্তার থেকে রোগীর সংক্রমণের সম্ভাবনা অনেকাংশেই কমবে বলে মনে করি। রোগীদের শারীরিক পরীক্ষার প্রয়োজন আগে যেরকম আমরা বোধ করতাম, যেমন
এনিমিয়া দেখার জন্য, জন্ডিস দেখার জন্য চোখের পাতা উল্টিয়ে দেখতাম। এই অভ্যাসগুলো কিছুটা কমিয়ে এনে আমরা যদি ল্যাবরেটরি নির্ভর হই, যেমন জন্ডিসের জন্য সিরাম বিলিরুবিন, এনিমিয়ার জন্য রক্ত হিমোগ্লোবিন আমরা দেখি, তাহলে প্রতিটা রোগীর এইভাবে আমাদের চোখ নাকের কাছে যেতে হয় না। এর ফলে চিকিৎসা ব্যয়ভার বাড়ার সম্ভাবনা অবশ্যই আছে। এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার খরচের উপর ছাড় দেওয়ার অনুরোধ। সাক্ষাৎকার দিচ্ছি। পরিশেষে বলবো, আমার যে ডাক্তার ভাই বোনেরা এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি এবং বিভিন্ন ধরনের অপারেশন করছেন বা আগামীতে করবেন, তারা যেন অবশ্যই ভালো মানের পিপি এবং ফেসিয়াল শিল্ড ব্যবহার করেন এবং সম্ভব হলে গগলস ব্যবহার করেন। হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় ব্যবহার করা পিপি স্যানিটাইজ বা ডিসপোজের ব্যবস্থা করতে হবে। আর পিপি এবং মাস্ক পরার ব্যাপারে আমাদের চিকিৎসকগণের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা মেডিকেলে যখন ট্রেনিং করেছি, পড়েছি, সার্জারি স্টেরিলাইজেশন সম্পর্কে শিখেছি, ওটিতে ঢোকার নিয়ম শিখেছি, তখন কিন্তু আমরা স্টেরাইল গ্লাভস, স্টেরাইল গাউন পরা শিখেছি, খোলা শিখিনি। এই সময় একটা সময় এসছে যে আমাদের খোলা শিখতে হবে। পিপি পরাটা কঠিন কোনো কাজ নয়, মাস্ক পরাটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু কঠিন কাজ হলো এটা ব্যবহার নিশ্চিত করা যে আমি যখন মাস্ক পরবো, যেমন আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, মুহূর্তে মুহূর্তে তাতে হাত দেওয়া যাবে না। একবার যদি পরি ওই মাস্ক ওইভাবেই থাকবে, আর যদি চেঞ্জ করতেই হয় হাত পরিষ্কার করে ধুয়ে ওই মাস্ক ফেলে দিতে হবে, নতুন মাস্ক পরতে হবে। ধরেই নিতে হবে যে আমি বাই দিস টাইম কন্টামিনেটেড হয়ে গেছি, আমার হাত কন্টামিনেটেড হয়ে গেছে, মাস্ক কন্টামিনেটেড হয়ে গেছে, থ্রো ইট আউট। আর থ্যাংক ইউ স্যার, আপনি স্যার অনেক বিস্তারিত ভাবে স্যার আমাদেরকে এই ব্যাপারটাকে ডিটেলস ভাবে আমাদেরকে বলেছেন স্যার, ধন্যবাদ স্যার। স্যার কিন্তু প্রশ্নটা হলো স্যার, আপনি যদি সরকারি হাসপাতালে আউটডোরে যান, আউটডোরে যখন একসাথে অনেক রোগী আসবে, তখন কিন্তু আমাদের সেই পরিমাণে ম্যান পাওয়ার নাই, আমার আয়া নেই যে কিন্তু আমাকে সাপোর্ট দিবে, তারা কিন্তু একসাথে সব ঘাড়ের উপর চলে আসে। তখন কিন্তু স্যার আসলেই টায়ার সিস্টেমটা মেনটেন করা খুব ডিফিকাল্ট। সরকারি অনেক লেভেলগুলোতে কিন্তু আমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর খুব সংকট আছে। এইটা যদি সংকটটা দূর হয় তাহলে কিন্তু আমাদের এই কাজটা করতে সুবিধা হয়, এবং ক্লিনারদেরকেও কিন্তু আমাদেরকে সেই প্রণোদনাটা দিতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে। ধন্যবাদ স্যার। এবং আমাদের ক্লিনার, আমাদের ওয়ার্ড বয় প্রত্যেকেই আমাদের সহকর্মী, তাদের নিরাপত্তা বিধান করা আমাদেরই দায়িত্ব। সেখানে বড় হাসপাতালের কর্তৃপক্ষ যারা, তারা লোক ডেপুট করতে পারে, যে ডিপার্টমেন্টের কাজ কম তাদেরকে ওই ডিপার্টমেন্ট, যেখানে এই করোনা পরিস্থিতিতে কাজের চাপ বেশি, সেখানে ডেপুট করতে পারে। এখানে লোক বা জনবলের রিডিস্ট্রিবিউশন করতে হবে যেখানে প্রয়োজন। যারা এমন অনেক স্টাফ এখন আছে, অনেক স্টাফ আছে যারা হয়তো এই করোনার সময় মোটেই তাদের কাজ করছে না বা ডিউটি করছে না, প্রয়োজনে তাদের প্রশিক্ষণ দিয়ে যেখানে প্রয়োজন সেখানে কাজে লাগাতে হবে। স্যার এখন আমরা একটু বড় শহর থেকে একটু ছোট শহরের দিকে যাই। আমরা এখন কথা বলতে চাই আমাদের গাইনোকোলজিস্ট ডাক্তার হাওয়া আক্তার জাহান ম্যাডামের কাছে। উনি কর্মরত আছেন বরিশাল মেডিকেল কলেজে। এই করোনা কালেও কিন্তু উনি ওনার গাইনি রোগীদেরকে, অফস রোগীদেরকে কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন। উনি কিভাবে এই সেবাটা দিয়ে যাচ্ছেন এবং কিভাবে আমাদের চলা উচিত, ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি আমাদের কিছু শেয়ার করতেন। ম্যাডাম, হাওয়া ম্যাডাম প্লিজ। ধন্যবাদ। এবং আমার সামনে যারা আছেন, সাথে আছেন, সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং পরম করুণাময়ের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই সময় কিছু বলার সুযোগ আমি পেয়েছি। তো আমি র্যান্ডম ভাবে রুগী দেখি না, কিন্তু গাইনোকোলজিস্টের যে গাইনির যে এমার্জেন্সি রুগীগুলো, এগুলো তো না দেখে কোনো উপায় নাই। পৃথিবীকে যদি আমরা এগিয়ে নিতে চাই, বাঁচাতে চাই, তো গাইনির মাদের দেখতেও হবে
এবং সাথে সাথে গাইনোকোলজিস্ট যারা তাদেরকেও সেফ থাকতে হবে। তো আমি পার্সোনালি যেভাবে রুগী দেখি আমি ঠিক সেটা একটু বলছি। তো আমার চেম্বারে যখন রুগী আসে তো রিসিপশন থেকে ওখানে বলা আছে যে তারা ওখান থেকে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তারা টেম্পারেচারটা দেখবে এবং সাথে সাথে কিছু গ্রোস হিস্ট্রি নেবে যাতে কোভিডের কোনো পজিটিভ সাইন আছে কিনা, যদি থাকে তো আমি সাথে সাথে ওগুলা মেডিকেল কলেজের আমাদের আইসোলেশন ওয়ার্ড আছে, আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল, পরিচালক এবং অন্যান্য যারা আছে পুরোপুরি আইসোলেশন একটা বিল্ডিং আছে, ওখানে আমি পাঠাই দিই টেস্টের জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। তারপরে যেটা এগুলো যাদের না থাকে তাদেরকে আমার চেম্বারে আসার জন্য বলা হয়েছে এবং চেম্বারের সামনে যেটা একজন স্যার আগেই বলছেন যে ওখানে একটু ডিস্টেন্স রেখে চেয়ারগুলো রাখা হয়েছে, আগের মতো না। সেই ডিস্টেন্স অনুসারে রুগীরা বসে এবং ভিজিটার সেখানে কম থাকে। তারপরে যেটা আমার রুমে যখন ঢোকে আমার রুমের সামনেই আমি একটা ব্লিচিং পাউডারের সলিউশন একটা বোলের ভিতরে রাখা আছে এবং সামনে একটা ম্যাট রাখা আছে যেটাও ক্লোরিন সলিউশন দিয়ে ভিজানো। তো জুতা খুলে ওই পাউডারের সলিউশনের ভিতরে পাটা ভিজিয়ে তারপরে সামনের ম্যাটের উপরে পা দিয়ে এরপরে রুগী ঢোকে এবং ঢোকার সময় অবশ্যই সেই রুগীকে মাস্ক পরতে হবে এবং মাস্ক নাক মুখ যাতে ঢাকা থাকে সেইভাবে নির্দেশনা দেওয়া আছে, গেটে যে থাকে সে সেইভাবে সে ঢুকায়। এরপরে রুগীকে যে বসতে দেওয়া হয়, বসতে দেওয়াটা একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে বসতে দেওয়া হয়। অনেক রুগী টেবিলের যত কাছাকাছি আসতে পারে তত আসতে চায়, এক্ষেত্রে আমি নিজের চেয়ারটাকে আমি একটু পিছনে সরাই নিই, এভাবে দূরত্বটা বজায় রাখি। তারপরে যেটা এক্সামিনেশন যে টেবিলটা আমি জানালার কাছে রেখেছি এবং জানালার কাছে রুগী যখন শোবে তার ফেসটা জানালার উইন্ডোর দিকে ফিরানো থাকবে, ওইভাবে রাখা আছে এবং একটা স্ট্যান্ড ফ্যান রাখা আছে রুগীর মাথার কাছে। রুগীর এক্সামিনেশনের সময় স্ট্যান্ড ফ্যানটা অন করে দেওয়া হয় যাতে রুগীর নিঃশ্বাস প্রশ্বাসের জামটা বাইরের দিকে চলে যেতে পারে। তারপরে যেটা আমি করি যে পেশেন্টকে এক্সামিনেশন খুব র্যাপিডলি, যেটুক না করলে হয় না সেভাবে এক্সামিনেশন করি এবং এক্সামিনেশন করার আগে আমি পার্সোনাল প্রোটেকশন যেটা নিই তার ভিতরে আমি গাউন পরি, সাথে ক্যাপ আর ফেস শিল্ড, চশমা, গগলস এগুলো পরি এবং হাতে মাস্ক থাকে, গ্লোভস থাকে এবং প্রত্যেকটা রোগী এক্সামিনেশনের জন্য আমি নূতনভাবে ওর উপরে আরেকটা গ্লোভস পরি এবং এক্সামিনেশন পরে গ্লোভসটা ফেলে দিয়ে স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে নিই। এইভাবে আমি রুগী এক্সামিনেশন করি এবং করে এদেরকে চিকিৎসা দিয়ে থাকি এবং রুগী এক্সামিনেশন পরে আমি সমস্ত চেম্বার ক্লোরিন সলিউশন দিয়ে এটাকে ডিসইনফেক্টেড করে তারপরে আসি। এভাবেই আমি রুগীদের চিকিৎসা দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। এবং আমার মনে হয় এভাবে কিছুটা সেফ থাকা যায়। আপা, কিন্তু এর মধ্যে প্রশ্ন হলো যদি অপারেশনের প্রয়োজন পড়ে, ইমার্জেন্সি অপারেশন, সেই ক্ষেত্রে বাড়তি আপনি কি প্রস্তুতি নেন? আপনি কি পুরা পিপিই পড়েন, মানে পিপিএ গাউন যেটা সেটাও কি আপনি পরে তারপরে আপনি যান, নাকি না শুধু পিপিএ গাউন না পরে অবশ্যই আমি পুরো জি নাকি শুধু আমাদের না, আপার না না পিপিএ যেটা সেটা পরি, আমি দেখি তারপরে গাউন পরি, পুরো প্রোটেকশন নিয়ে আমি অপারেশন করি। কিছু কিছু অপারেশন আছে খুবই এমার্জেন্সি যারা যারা ওই পজিটিভ কিনা সেটা পরীক্ষা করার মতো সময় থাকে না, যেমন অবস্ট্রাক্টেড লিভার নিয়ে আসে, একটোপিক রাপচার নিয়ে আসে, তাদের ক্ষেত্রে এরকম ফুল প্রোটেকশন নিয়ে পিপিই পরি, তার ভিতরে সার্জিক্যাল গাউন যেটা প্রোটেকশন হিসেবে দেওয়া আছে সেটাকে পরি, তারপরে গগলস, সাথে ফেস শিল্ড, পুরোপুরি প্রোটেকশন নিয়ে তারপরে আমি অপারেশন। আমাদের কাছে যেটা মনে হয় যে আপনি গগলসও পরলেন আবার ফেস শিল্ডও পরলেন, অপারেশন করার সময় কিন্তু ব্যাপারটা অনেক সময় দেখা যায় যে ছানি পড়া রোগীদের মতো মনে হয়, অনেক চোখে ঝাপসা হয়ে আসে, সেই ক্ষেত্রে তো একটু অপারেশন করাটা একটু মুশকিল হয়ে পড়ে। আমি জানি না জামাল স্যার এখানে আছে, খুব কষ্ট হয়, একটু আসলে মুশকিল হয়ে পড়ে যে স্ট্রাকচার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? অপারেশন করা একটু মুশকিল হয়, একটু ডিফিকাল্ট। না না আমি নিজেই বলতেছি এটা অপারেশন করা মুশকিল হয় এবং ওই সময়টায় খুবই কষ্ট হয় এবং অপারেশন করার পরে আমার মনে হয় যেন আমি নিজেই হাইপোক্সিক হয়ে গেছি, এরকম মনে হয়, খুবই কষ্ট হয়।
যারা চশমা পরেন তারা আই শিল্ড আপনারা পড়লেই চলবে, গগলস না পড়লেও চলবে। 3টা জিনিস পরার দরকার নেই। না, চশমার না উপরে তিনটা পড়ি না, আমার Face চশমার পাওয়ারটা একটু মাইনাস পাওয়ারের, আমি চশমা ছাড়াও অপারেশন করতে পারি। তো ওই সময় যেটা আমি করে এমনি চশমা ওই আপনার যেহেতু গগল চশমা আছে, যেটা ওইটা তার আপনি উপরে ফেস আপনি আলাদা করে না, চশমা না অথবা পরে আমার সব- জিরো নিজের পাওয়ার চশমা অথবা ফেস শিল্ড। জিরো এটাও পাওয়ারে একটা পড়তে কাজ। পারেন। ফেস শিল্ডটা খুব ইম্পর্টেন্ট। ফেস শিল্ডটা যদি আপনি কভার করে না, পড়তে পারেন অনেকটা তবে cover জামাল দেয়। ভাই আমার Thank মনে হয় you, কি যারা গাইনি আপা। প্র্যাকটিস করে তাদের কিন্তু আরেকটা সুবিধা আছে। আপনারা যে হ্যাঁ, নিচের জিরো অংশে যখন পাওয়ার কাজ এবং করেন, হ্যাঁ হ্যাঁ না আপনারা জিরো যখন নিচের পাওয়ারের অংশে কাজ গগল করেন, ইম্পর্টেন্ট। জি না থ্যাংক ইউ আপা। ইয়ে আমরা এখন আসছি ডাক্তার সাইদুল হক স্যারের কাছে। স্যার হ্যাপাটোলজির প্রধান হিসেবে কর্মরত আছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হ্যাঁ কলেজে হ্যাঁ গাজীপুরে। স্যার, আমরা যতটুকু জেনেছি যে আপনি সরকারি লেভেলেও এবং বেসরকারি লেভেলেও কিন্তু এক নাগারে কাজ করে যাচ্ছেন এবং আপনার প্রাইভেট প্র্যাকটিস আপনি চালিয়ে যাচ্ছেন। এবং আমি যতটুকু জানি আপনি এখন পর্যন্ত আপনাদের স্বাস্থ্যকর্মী, আপনি এবং আপনার সাথে যারা রোগী তাদের সেফটি মেনটেন করে যতটুকু সম্ভব আপনি সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং একই সাথে কিছু এন্ডোস্কোপিক প্রসিডিওর কিন্তু আপনি নিয়ম মতো চালিয়ে যাচ্ছেন। কিভাবে স্যার এটা সম্ভব করলেন, এই ব্যাপারে যদি স্যার আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেন আমাদের সাথে। স্যার সাইদুল হক স্যার প্লিজ। জি, ধন্যবাদ ডক্টর অসীম কুমার সাহা আমাকে এরকম একটি মহতি উদ্যোগে সামিল হওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম স্মরণ করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তার পরপরই আমি স্মরণ করছি আমার প্রয়াত বাবা মাকে, যারা আমাকে এই অন্ধকার পৃথিবীতে এনেছেন, এবং তার পরপরই স্মরণ করছি আমার শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দকে, শিশু শ্রেণী হতে আজ অবধি যারা আমাকে এই আলোর পথে এনেছেন। আমি এই মুহূর্তে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা বর্তমানে মুজিব শতবর্ষ অতিক্রম করছি। এই মুজিব শতবর্ষে আজ বঙ্গবন্ধু নেই, কিন্তু তার দেশের সোনার বাংলার সোনার মানুষগুলি আজ করোনার করাল গ্রাসের আক্রান্ত। বঙ্গবন্ধু সবসময় স্বপ্ন দেখেছেন এই সোনার বাংলার সোনার মানুষগুলি সোনার মানুষ হবে, তারা বেঁচে থাকবে, তারা উন্নয়ন হবে। তিনি প্রয়াত হয়েছেন 1975 সালে, তখন উনি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আজ আমরা এই 2000 সালে আমরা এই বাংলাদেশের নাগরিকরা আমরা অনেক সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। সারা বিশ্বের বুকে আজ আমরা বুক ফুলিয়ে দাঁড়িয়েছি সেই বঙ্গবন্ধুর সেই অবদানের কারণে। কিন্তু তার সেই সোনার মানুষেরা আজ করোনা ভাইরাসের করাল গ্রাসে আক্রান্ত। আমরা ডাক্তার হিসাবে, চিকিৎসা কর্মী হিসাবে আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেই করোনা থেকে আমাদের এই সারা দেশের মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে, এবং আমাদের এই প্রচেষ্টা তারই চেতনার অংশ বিশেষ। এই মুহূর্তে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার সম্মুখে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দকে, বিশেষ করে প্রফেসর ASM রায়হান স্যার, যিনি স্বনামধন্য, প্রখ্যাত এবং তারকা খ্যাতি সম্পন্ন একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমি আরো স্মরণ করছি প্রফেসর আবি ইউসুফ ফকির স্যারকে, তিনিও একজন বাংলাদেশের নাক কান গলা বিশেষজ্ঞ, একজন দিকপাল এবং একইভাবে একজন স্বাস্থ্য সেবার একজন দক্ষ প্রশাসক। আমি স্মরণ করছি প্রফেসর জামাল স্যারকে, একই সাথে প্রফেসর জাহান আপাকে, এবং আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি প্রফেসর রিদওয়ানুর রহমান স্যারের কাছে, যার হাতে আমি গড়ে উঠেছি। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্র হিসাবে তাকে আমি পেয়েছি 3rd ইয়ার থেকে ইন্টার্ন পর্যন্ত। তারই হাতে গড়া যেই ব্যাকগ্রাউন্ড নলেজ আমার তৈরি হয়েছে, তার হাতে কলমে শেখা, আজ আমি তাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তার দেখানো আলোর পথে আজ আমি আলোর পথের পথিক, এবং আজ আমি আলোর মিছিলে। তো আমি
ঠিক একইভাবে আমি সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি ঢাকা শহরের ছেলে হয়েও আমি এমবিবিএস পাশ করার পরে কোনো এক অজানা ইচ্ছায় আমি গাজীপুরের প্রত্যন্ত এলাকায় প্রাইভেট প্র্যাকটিস শুরু করি। আজ অবধি আমি সেই প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি এবং আমার সরকারি পোস্টিং গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। আপনারা ইতিমধ্যে জেনেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমাদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজটি আজ ডেডিকেটেড কোভিড হাসপাতাল হিসেবে ঘোষিত এবং এখানে আমরা ডেডিকেটেড সার্ভিস প্রদান করছি। আমি একজন ক্ষুদ্র চিকিৎসা কর্মী হিসেবে এবং একজন হেপাটোলজির একজন স্টুডেন্ট হিসেবে এবং লিভার বিশেষজ্ঞ হিসেবে আমি এখানে আমার যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনারা জানেন আমাদেরকে হাসপাতালের ইনডোরে ডিউটি করতে হচ্ছে, সেখানে আমি যথাযথ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরিধান করে সাথে ফেস শিল্ড ইত্যাদি দিয়ে আমরা রাউন্ড গুলি দিচ্ছি। আর যতটা সম্ভব ইনডোরে জটিল রোগী না হলে একটু দূরে থেকে যত অল্প সময়ের মধ্যে মতামত দেয়া যায় আমার জুনিয়রদের সাথে করে আমি মতামত দিয়ে আমরা ডুঅফিং রুমে যে আমাদের পিপি গুলি নির্দিষ্ট জায়গায় পরিত্যাগ করে নতুন পিপি পরে আমাদের কন্ট্রোল রুমে এসে আমরা থাকছি। এভাবে আমাদের রোস্টার ডিউটিগুলি সরকারিভাবে আমরা করছি। আর বেসরকারি পর্যায়ে আমি যেটি করছি, আমি দীর্ঘদিন ধরে গাজীপুরের প্রত্যন্ত এলাকার মানুষজনকে আমি একজন ইন্টারভেনশনাল হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসাবে সেবা দিয়ে যাচ্ছি। আমার জীবনের ব্রত হলো আমি যে শিক্ষা পেয়েছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে এবং দেশে বিদেশে আমি যে প্রশিক্ষণগুলো নিয়েছি সেই প্রশিক্ষণ নিয়ে আমার দেশের প্রত্যন্ত হ্যালো স্যার, কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। জি জি জি। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন অসীম দা? স্যার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল স্যার। স্যার জি, এখন শোনা যাচ্ছে? যেটা বলছিলাম, জি স্যার যেটা বলছিলাম স্যার, আপনি যে প্রসিডিউরগুলো করেন এন্ডোস্কোপিক প্রসিডিউরগুলো, ওই সময় স্যার আপনি কি কি ব্যবস্থা নেন যদি স্যার ওটা বলতেন, তাহলে আমাদের যারা সার্জিক্যাল ফ্যাকাল্টি আছেন এবং এই ইন্টারভেনশনাল হেপাটোলজিস্ট আছেন বা তাদের জন্য একটু সুবিধা হতো স্যার। স্যার যদি একটু বলতেন স্পেসিফিকলি স্যার। ইতিমধ্যে জাহান আপা এবং শ্রদ্ধেয় রায়হান স্যার প্রাইভেট চেম্বারে কিভাবে রোগী দেখতে হয় সেই জিনিসগুলি উল্লেখ করেছেন। আমি প্রায় একইভাবে সেই মেজারগুলি আমি নিচ্ছি। আর দ্বিতীয়ত যেটি করছি, আমি যেহেতু ইন্টারভেনশন সবগুলোই করছি, আমি আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনসি প্লাস এন্ডোস্কোপি করছি। এন্ডোস্কোপিতে যেটা করছি সেটা হচ্ছে যেগুলো ইমার্জেন্সি এন্ডোস্কোপি শুধুমাত্র সেগুলোই আমি করছি। আর যেগুলো রুটিন এন্ডোস্কোপি সেগুলো চেষ্টা করছি বাদ দিতে আপাতত। আর যেগুলো ইমার্জেন্সি এন্ডোস্কোপি সেক্ষেত্রে আমি রোগীদেরকে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিয়ে আসতে বলি এবং যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো নিচ্ছি। আর যেটা যখন এন্ডোস্কোপি শুরু করি সেই ক্ষেত্রে শুরু করার আগে রোগীদেরকে বায়োডিন মাউথ ওয়াশ দিয়ে গড়গড়া করতে বলি। গড়গড়া করার পরে তাদেরকে মুখে মাউথ যে পিসটি রয়েছে সেটি দিয়ে একটি সার্জিক্যাল মাস্ক এখানে ব্যবহার করি। সেই সার্জিক্যাল মাস্কের মাঝামাঝি একটি ছোট ফুটো করে সেখান দিয়ে এন্ডোস্কোপ মেশিনটি প্রবেশ করিয়ে যত দ্রুত সম্ভব আমি পুরো এন্ডোস্কোপ প্রসিডিউরটা শেষ করি এবং রোগীকে দ্রুত বাথরুমে যে কুলকুচি করার জন্য পাঠাই। আর যেটা করি সেটা হচ্ছে আমার রুমটি পূর্ব দিকে একটি বড় জানালা রয়েছে, জানালাটি আমি খুলে দেই যাতে ফ্রেশ বাতাস আসতে পারে এবং অন্য পশ্চিম দিকে যেই দেয়ালটি রয়েছে সেখানে একটি এক্সস্ট ফ্যান রয়েছে, সেটি আমি খুলে রাখি। যেহেতু এটি একটি অ্যারোসল প্রডিউসিং একটি ব্যাপার, সে কারণে যাতে যে অ্যারোসল হয় সেটা যেন দ্রুত বের হয়ে যেতে পারে। আর যেটি করি, আমার রুমে একটি
ভেপার প্রডিউসিং একটি ডিভাইস রয়েছে, যেটিতে আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং হেক্সিসল মানে ক্লোরহেক্সিডিন মিশ্রণ রয়েছে, সেগুলো কিছুক্ষণ পর পর ফিউমিগেট করা হয়, যেটি দিয়ে মোটামুটি এয়ারটা জীবাণুমুক্ত করার যে প্রসেসটা রয়েছে সেটা করা হচ্ছে। এভাবেই আমি এন্ডোস্কোপিক প্রসিডিওর গুলো করছি। হ্যালো, জি ডক্টর অসীম দা, আমাকে শুনতে পেয়েছেন? জি জি শুনতে পেয়েছি, ধন্যবাদ স্যার এই ব্যাপারে বিস্তারিত বলার জন্য। আমি এখন একটু অনুরোধ করব আমাদের রেদওয়ান স্যারকে। স্যার মনে হয় একটু ব্যস্ততা আছেন, একটু চলে যাচ্ছেন বা অন্য একটা প্রোগ্রাম স্যারের আছেন। স্যার আমরা এখানে স্যার আরো কয়েকটা প্রশ্ন স্যার এখানে আসছে। একটা প্রশ্ন একজন প্রশ্ন করেছেন যে আমরা চেম্বার করার সময় আমাদের চেম্বারের রুমে আমরা কি এসি ব্যবহার করব না ফ্যান ব্যবহার করব? ওকে, এটা হচ্ছে যদি মনে করেন এসি রুম এবং জানলা খোলাওয়ালা ফ্যান রুম, এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করি, তাহলে যদি একজন কোভিড রোগী ওই রুমে আসে এবং রুমটা যদি এসি হয়, তাহলে এটা বেশিক্ষণ বাতাসে সাস্টেইন করবে, এটা কমন সেন্স। তাহলে এটা আসলেই সত্যি সেন্স, এই কমন সেন্সটা ঠিক, যে যদি এসির মধ্যে থাকে এটা বেশিক্ষণ সার্কুলেট করবে। যদি নেগেটিভ প্রেসারে হয় সবচেয়ে ভালো হবে। ওটা তো সবসময় মেনটেন করা ফ্যান সম্ভব হতে পারে। না। হ্যাঁ, তার ফ্যানটা আমরা কোথায় রাখবো স্যার? এটা কি ডাক্তারের পিছনে রাখবো, ঘাড়ের পিছনে? না, এটা নরমালি একটা করতে হবে। ওটা ওভাবে করে আমি ভাইরাসকে টার্গেট করে ভাইরাসকে বাইর করে দিলাম না স্যার, আমি এটাতেই কিন্তু পুরাটা হবে না। এটা পুরা রুমটাকেই আপনি যেরকম অ্যারেঞ্জমেন্ট করবেন, এই জন্য যদি ওপেন রাখার সুযোগ থাকে এবং কিন্তু গরমকাল তো এটা তো সম্ভব হবে। এটা হচ্ছে আসলে আমাদেরকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, এটাকে বলে রিস্ক অ্যাসেসমেন্ট। কতগুলো রোগীকে আমাদের হাই রিস্ক, কতগুলো মডারেট রিস্ক, কতগুলো লো রিস্ক, এটা সব সার্জারি করা। তাহলে এই রিস্ক অ্যাসেসমেন্ট করেই আমরা টেস্টটাকে বাঁচিয়ে দিতে পারি এবং অনেকগুলো রোগী আমরা সেফলি সার্জারি করে ফেলতে পারি। কিন্তু তারপরেও স্যার আরেকটা প্রশ্ন আসছে স্যার, যে আমরা র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, এটা কি স্যার খুব ইজিলি মানে খুব দ্রুততম সময়ের মধ্যে কি এটা আমাদের দেশে অ্যাভেলেবল হবে স্যার? এটা কি স্যার আপনি বলতে পারবেন স্যার এই ব্যাপারটাতে? মানে না, এই ব্যাপারটাতে যেটা আমরা বলতে এবং আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে, এই মহামারীটা কতদিন পর্যন্ত থাকতে পারে সেই অনুযায়ী তো আমাদেরকে একটু প্রস্তুতিটা নিতে হবে। যদি 1 মাস থাকে তাহলে এক প্রস্তুতি, যদি বেশি দিন থাকে সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিটা নিতে হবে। কারণ আমি যদি ম্যারাথন রেসে যেতে চাই তাহলে আমার প্রথম দিকে দম নষ্ট করে যাবে না, দম ধরে রাখতে কিন্তু আমাদের যেতে হবে। এই ব্যাপারে যদি স্যার একটু বলতেন স্যার। ওকে, থ্যাংক ইউ। একটা হচ্ছে টেস্টটা হচ্ছে কতগুলো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অ্যাভেলেবল হয়ে গেছে। প্রফেসর ফকির বলছিলেন যে এগুলো অলরেডি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে হয়েছে, এগুলো এসডি বায়োসেন্সর কোরিয়া থেকে ওরা নিয়েছে। এটা হচ্ছে একটা অ্যান্টিজেন টেস্ট এবং এটা ইজ ইফ নট বেটার ইট ইজ ইকুয়াল টু পিসিআর। পিসিআর এর মতো এটা তো 70% অ্যারাউন্ড সেনসিটিভিটি এবং 30% মিস হবে। যাদের মিস হবে ওদের যদি সন্দেহ বেশি থাকে ওদেরকে যদি আমরা পিসিআর করি তাহলে আমার পিসিআর বেঁচে যাবে এবং রোগীগুলো র্যাপিডলি কেয়ার পাবে। আর র্যাপিড অ্যান্টিবডি যেটা, ওটা কিন্তু আসতে দেরি হয় এবং এটা সবসময় হসপিটালাইজড রোগী যারা ভর্তি হবে ওদের জন্য কাজে লাগতে পারে, কিন্তু আউটপেশেন্টে বা আইসোলেশন করার জন্য এটা বেশি কোনো কাজে লাগবে না। আর পরে এটা সিরো প্রিভ্যালেন্স করতে কাজে লাগবে। তারপর যেটা বললেন যে এটা কতদিন থাকবে, আসলে হচ্ছে মানে আমরা যে জায়গায় গিয়েছি এখন ওখান থেকে সারা দুনিয়া জুড়ে যেটা একটা পিক আছে এবং পিকের পরে এটা নিচে নামে আসতে, তো ওই নিচে নামার জন্য কিন্তু কতগুলো কর্মকাণ্ড আছে। নিচে নামার প্রধান 1 নম্বর কর্মকাণ্ড হচ্ছে টেস্ট এন্ড আইসোলেট। তাহলে যত রোগী থাকবে সবাইকে টেস্ট করে যদি আমি আইসোলেট করে ফেলতে পারি, অ্যাজ ওয়েল এজ যদি কন্টাক্ট ট্রেস করে ওদেরকে কোয়ারেন্টাইন করতে পারি, তাহলে আমি পিক থেকে নামতে পারবো। তাহলে আমাদের দেশে কিন্তু ওই দুইটা জায়গায় আমাদের দুর্বলতা আছে, যে আমরা টেস্ট করতেছি খুব অল্প সংখ্যক, এর বাইরে অনেক বেশি রোগী রয়ে যাচ্ছে, ওরা সামাজিক সংক্রমণ চালিয়ে যাচ্ছে, ওদেরকে রিপোর্ট দিতে দিতে আমরা 5 দিন লেগে যাচ্ছে, ওখানে সামাজিক সংক্রমণ চলছে। তাহলে এটা আমাদের দেশে আমরা যে উঠে গেছি ওখান থেকে কিন্তু আমরা উপরের দিকে কতটুকু যেতে পারি এটা এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু তাড়াতাড়ি নামার কোনো সম্ভাবনা নেই।
তাড়াতাড়ি নামতে গেলে আমাকে অ্যান্টিজেন টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আনতে হবে এবং লক্ষ লক্ষ টেস্ট করতে হবে, যারই সন্দেহ হবে টেস্ট করে ফেলতে হবে, আইসোলেট করতে হবে। তাহলে এটা না হওয়া পর্যন্ত তাহলে এটা আমাদেরটা লম্বা হবে। তাহলে এখন পুরাটা ডিপেন্ড করছে, যদি আমরা কোনো অ্যাকশন না নিই তাহলে এটা কিন্তু 2-3 বছর, আমাদের ডিজি সাহেব বলেছেন যে 2-3 বছরে শেষ হবে। মানে হচ্ছে আমি যদি কোনো অ্যাকশন না নেই, আমি যদি কোনো আইসোলেশন এসবে না যাই, কোয়ারেন্টাইনে না যাই, তাহলে এটা 2 বছরের মধ্যে আশা করা যায় যেটা হার্ড ইমিউনিটি হয়ে শেষ হবে। কিন্তু যদি আমরা এখানে যদি ইন্টারভেন করতে পারি, আমরা যদি অনেক বেশি টেস্ট দিয়ে আইসোলেট করে ফেলতে পারি, আমরা যদি কোয়ারেন্টাইন করতে পারি, আমরা যদি লকডাউন করতে পারি, তাহলে কিন্তু অতদিন যাবে না, এটা আমরা এর আগে শেষ করতে পারি। এটা 6 মাসও শেষ করা সম্ভব যদি আমরা অ্যাগ্রেসিভলি ওয়ার ফুটিং এ গিয়ে এটা একটা যুদ্ধের মতো এটাকে মোকাবেলা করতে চেষ্টা করি, ঝাঁপাই পড়ি সব টেস্ট নিয়ে, তখন কিন্তু এটা সম্ভব। আরেকটা হচ্ছে যে এটা তো ভ্যাকসিনও এসে যেতে পারে, আমরা ভেরি হোপফুল যে এটা হয়তো কোনো একটা ভ্যাকসিন আসবে। তাহলে ভ্যাকসিন আসলে এটা 6 মাস, 9 মাস, 1 বছরের মধ্যে, তাও 2-3 বছর যাওয়ার কথা না। কিন্তু 2-3 বছর যাওয়া মানে হচ্ছে আমরা কিছু করব না, না করলে ওখানে যাবো। দোয়া করি আমাদের যাতে এত সময় না লাগে। স্যার আপনার কাছে আরেকটা প্রশ্ন। ডক্টর অসীম, আপনার একটা প্রশ্নে আমি একটু সংযোগ করতে চাই ডক্টর প্রফেসর রেদওয়ানের সাথে। এটা আমার ব্যক্তিগত মতামত যে এসি না ফ্যান, এই প্রসঙ্গে আমি বলতে চাই যেখানে এমনিতে স্বাভাবিকভাবে আমরা জানি যে ঢাকা শহরে বা বড় বড় শহরে বড় বড় প্রফেসর যারা আছেন তাদের রুমে এসি আছে। তো এই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে রুমটার রিঅর্গানাইজেশন করতে। তো এসির আমাদের স্প্লিট এসি হোক, উইন্ডো এসি হোক, আগে যে কোনো জায়গায় যে কোনো সাইডে থাকতো, কিন্তু এই সময়টাতে আমার ব্যক্তিগত মতামত হলো এসি ফিজিশিয়ান বা সার্জনের, ক্লিনিশিয়ানের পিছন দিকে থাকবে এবং এর এয়ার ফ্লো মিনিমাম থাকবে এবং টেম্পারেচার 25 থেকে 26-এ থাকবে। টেম্পারেচার 25 থেকে 26 দিয়ে স্যার শুধু তাই না, আমার মনে হয় পাশাপাশি দরজাটা খোলা রাখলে ভালো স্যার। আমি সেটা আরো দরজাটা খোলা রাখেন, দরজা খোলা থাকবে। সেই সঙ্গে আমি আরো বলতে চাই যে রুগীর অ্যাটেন্ডেন্টকে দরজার সামনে বসিয়ে রাখলে আরো ভালো। রুগীর খোলা দরজার সামনে রুগীর অ্যাটেন্ডেন্ট ওখানেই বসে থাকবে, বেশি কাছে আসার দরকার নেই। সবাইকে ধন্যবাদ। আমি একটু কিছু যোগ করি। আরেকটা প্রশ্ন আসছিল স্যার, আরেকটা প্রশ্ন শেষ করো। চলবে বেশিক্ষণ না, শেষ করবা? স্যার আমাদের সময় কিন্তু অনেক শেষ হয়ে আসছে। আচ্ছা অসীম, আমি একটু যোগ করি। আমাকে কিছু প্রশ্ন করেছে কমেন্টে, আমাকে কিছু প্রশ্ন করেছে, আমাকে যদি সুযোগ দাও এগুলো একটু উত্তর দেই, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন বেশ কিছু ডাক্তার জানতে চেয়েছেন যে ডাউনিং এবং ডফিং এর স্পেশাল কোনো কিছু আছে কি? হ্যাঁ, তো আমি যেটা বলেছি যে আসলে আমরা সার্জনরা কিন্তু গত প্রায় 2-3 দশক যাবত বেসিক সার্জিক্যাল স্কিল নামে একটা জিনিস কিন্তু পরিচালনা করে আসছি। তুমিও করেছো আমি জানি, মেডিকেল কলেজে। হ্যাঁ জি, বিভিন্ন মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা দেওয়া হয়। 10-15টা 10-15 বছর আমরা ইন্টার্নি ডক্টর থেকে সবকিছু করেছি। ওখানে কিন্তু আমরা আমাদের ট্রেনি ডাক্তারদের, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের, মিড লেভেলের ডাক্তারদের শিখিয়েছি যে কি করে গ্লাভস পরতে হয়, এবং শুধু ইম্পর্টেন্ট সেটা না, গ্লাভস কি করে খুলতে হয় উইদাউট টাচিং দ্য আউটসাইড, সেটাকে আমরা বলি ডিগ্লাভিং, সেটা কিন্তু শিখিয়েছি। আমাদের কিন্তু অনেক ডাক্তার কিন্তু এটা জানে। আর একটা জিনিস গাউনিং শুধু না, আমরা গাউনিং মানে গাউন কি করে খুলতে হবে উইথ সেফটি মেজার সেটাও শিখিয়েছি। ইভেন মাস্ক পরা, মাস্ক কি করে নাকের সাথে, মুখের সাথে এবং সবগুলো এরিয়া কভার করে মাস্কটা পড়তে হবে। আমার মনে হয় ওই শিক্ষাটা বা ওই ট্রেনিংটা যারা পেয়েছে তাদের জন্য এখন সেটা N95 মাস্কই হোক, KN95 মাস্ক হোক অথবা সার্জিক্যাল মাস্ক হোক, যারা ওইটা ফলো করবে তারা কিন্তু সেফ থাকবে। এটা হচ্ছে একটা কথা। আর যেটা পার্সোনালি কিছু চেম্বার বা রুমের ব্যাপারে স্যাররা বলছিলেন, এসি অথবা ফ্যানের ব্যাপারে, আমি একটা সাজেশন দিব। খুব অল্প খরচে আপনার খুব ভালো একটা জিনিস পাওয়া যায় মার্কেটে, সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট, ডাবল লাইট, একটা ডিসপোজেবল লাইট। আপনারা যারা চেম্বার করেন অথবা যারা ছোট্ট প্রকোষ্ঠের ভিতরে কোনো রুগী দেখেন, সেটা ওয়ার্ডে হতে পারে, ক্লিনিকে হতে পারে, তারা রুমের ভিতরে একটা আল্ট্রাভায়োলেট লাইট রাখবেন। এটা কিন্তু 30-40% ভাইরাসকে কিল করে দেয়, এই আল্ট্রাভায়োলেট লাইট। তার মানে আপনার ভাইরাস লোডটা কমে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অল্প খরচে করতে নতুন পদ্ধতি। একটা জিনিস আমি বলি, আমার ওয়ার্ডে যেটা আমি অ্যাড করেছি, যেটা স্যাররা বললেন যে কি করে একটা আমরা সেফ রাখতে পারি। যেমন আমার ওয়ার্ডে যখন ঢুকবে, আমি 7টা জিনিস আমি আমার ডাক্তারদেরকে বা ওয়ার্ড বয় সিস্টারদেরকে দিয়ে রেখেছি।
যেমন ঢোকার সঙ্গে সঙ্গে যারা যেখানে ঢুকবে ওখানে একটা রাবার ম্যাট, যেখানে ক্লোরোহেক্সিডিন অথবা যেটা আমাদের নর্মাল যে ক্লোরোটেক যেগুলো সেগুলো ভেজানো থাকে, অর্থাৎ অ্যাটেন্ডেন্স রোগী বা আমরাও যে গেলে ওখানে অবশ্যই তাকে পা দিয়ে যেতে হবে, এটা একটা। এরপরে আমরা একটা থার্মোমিটার ওয়ার্ডের জন্য আলাদা একটা আমরা ডিজিটাল থার্মোমিটার ব্যবস্থা করেছি, যে সব সময় ঢোকার মাত্র তার টেস্ট করতে হবে। এবং আমরা পালস অক্সিমিটার ঠিক করেছি, যে যাদেরকে মনে হবে পালস অক্সিমিটার দিয়ে তারা দেখবে। এবং আমরা ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিনের পরিবর্তে আমরা ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন, এবং আমরা ম্যানুয়াল ব্লাড সুগার দেখার পরিবর্তে আমরা এখন ডিজিটাল অ্যাকুটেক ব্লাড সুগার। আমাদের আরো কয়েকটা প্রশ্ন আছে স্যার, একটু জরুরি প্রশ্ন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই কয়েকটা জিনিস যদি আমরা ওই কয়েকটা জিনিস আমরা করি, তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডগুলোকে আমরা অনেক টেস্টে স্যার, আমাদের শ্রদ্ধেয় এডিজি স্যারের কাছে একটা প্রশ্ন আছে, যে অধিকাংশ হাসপাতালে, বিশেষ করে জেলা লেভেল হাসপাতালগুলোতে কিন্তু ডর্নিং এবং ডফিং এর জন্য কিন্তু আলাদা রুম নেই। আমরা যদি থিওরিটিক্যালি বলি স্যার, বলতে গেলে কিন্তু স্যার একটু মুশকিল। ওই ব্যাপারটা কিন্তু স্যার কিভাবে আমরা করব। এবং আরেকটা প্রশ্ন আছে, ঢাকা মেডিকেলে শুনলাম স্যার 100 জনের যে কোভিড ডাক্তাররা কোভিড হাসপাতালে কাজ করছে, এর মধ্যে এক সপ্তাহে কাজ করছেন যারা, তাদের মধ্যে 25 জন এফেক্টেড হয়েছে। এবং এর মধ্যে আমাকে 100 জনের মধ্যে এক গ্রুপে 25 জন এফেক্টেড হয়েছে। এবং আমরা সব জায়গায় কিন্তু স্যার দেখছি গণপরিবহনে কিন্তু একটা করে সিট ফাঁকা ফাঁকা করে আসছে, সেভাবে নির্দেশনা দেওয়া আছে। কিন্তু এই ডাক্তাররা কোভিড হাসপাতালে ডিউটি করার পর যখন হোটেলে যাচ্ছে, তখন কিন্তু গাদাগাদি করে কিন্তু একটা বাসের মধ্যে যাচ্ছে। তাহলে একজন যদি স্যার এফেক্টেড থাকে ডাক্তার, তাহলে সে কিন্তু অন্যদেরকে এফেক্ট করতেছে। এই ব্যাপারটাতে কি স্যার আপনি একটু নজর দিবেন স্যার? আপনি যদি অবশ্যই আমি না, বিষয়টা আমি মনে করি এখানে আমাদের যারা পরিচালক আছে তারাই একটা বাসে একবার এক টিপ না যে 2 টিপ বা 3 টিপ দিলেই পারে। এই বাসগুলো তো যেটা আমাদের ফিক্সড করা আছে, বাসের সংখ্যা বাড়াইলেই পারে, এটা তো কঠিন কোনো ব্যাপার না। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, যে এই যে মাস্ক পরাটা, আমরা যখন গণপরিবহনে চলি তখনও যাতে আমরা মাস্কটা ইউজ করি, যখন আমরা খাবার টেবিলে যাই তখনও যাতে ইউজ করি, খাবার টেবিলে যেখানে 6 জন বসে সেখানে 6 জন না বসে যদি আমরা 3 জন বসি, এগুলো মেনটেন করতে হবে। গল্প যদি আমরা করি, সেই গল্পগুলো যাতে একটু স্পেস রেখে রেখে করি। আমরা এই জিনিসগুলো করলে ভালো হয়। জামাল ভাই এরা আসলে সবাই খুব চমৎকার বলেছে, কিন্তু আমার কাছে আবার আরেকটা জিনিস মনে হয়, আমরা যে ডাবল গ্লাভস পরি, পাশাপাশি গ্লাভসের পাশাপাশি আমরা একটু পরপরই কিন্তু একটু হ্যাক্সোসোল দিতে পারি হাতে। এটা কিন্তু আপনার এই কন্টামিনেশন হওয়ার চান্স কিন্তু কম, আর এটা খুব কস্টলিও না। একটা হ্যাক্সোসোল দেবে একদিন ইউজ করি, একটা হ্যাক্সোসোল আসলে একদিন লাগেও না, আর অনেক কম যায়। কিন্তু বারবার যদি হ্যাক্সোসোল ইউজ করি, এটা কিন্তু ভালোই। এগুলার সাপ্লাই কিন্তু স্যার পেরিফেরিতে কিন্তু অত বেশি না। পয়সা কিনবেন, কামাইবেন, কিছু পয়সা খরচ করবেন না, এটা মন্ত্র কথা। কিছু তো খরচ করতে নিজেকে সেফটি রাখতে হলে, তাই না? তারপরে তো ফ্যানের কথা বলছে, অনেক কথা খুব মনোযোগ সহকারে শুনলাম। না, জামাল ভাই খুব চমৎকার কথা বলছে, একটা লাইট ব্যবহার করা, তারপরে যে হাওয়া পাজে উনিও চমৎকার কথা আসছে। না, সব পয়েন্ট আপনাকে বলি, না সব পয়েন্টগুলো অনেকগুলো পয়েন্ট, হয়তো কিছু পয়েন্ট জনগণে আমাদের প্রতি স্যার মারমুখী হয়ে যাচ্ছে, এটাকে কিভাবে স্যার আমরা দূর করব স্যার? এটা হচ্ছে কি শোনা বলে, এটা জনগণ মারমুখী না, এটা হচ্ছে কি জেনেটিক্যালি থাকে না। না না না, আমি বলি ইন্ডিয়াতে কিন্তু স্যার ডাক্তারদের প্রতিরক্ষা আইন হয়ে গেছে। না আমি বলি না অসীম, স্যার আমাদের যদি এরকম সংখ্যা আইন থাকতে এটা ইমপ্লিমেন্ট করা যেত, তাহলে কিন্তু স্যার না নিঃসন্দেহে এদেরকে দ্রুত আইনে বিচারের ব্যবস্থা করা, এখানে কোনো কথা নেই। আমি ডাক্তার হইবে না হই, যে কোনো মানুষকে মারার কারো রাইট নেই। আর তারপরে একজন তো সে ডাক্তার, সে সার্ভিস দিচ্ছে, আমি সবসময় যে তুষ্ট হইতে পারবো তাও তো না। আমি নিজের ডাক্তার হওয়া সত্ত্বেও, আমি এডিজি হওয়া সত্ত্বেও আমার ভাবি কয়দিন আগে মারা গেছে, আমি একজন ন্যাপোলিস দেখাইতে পারি নাই, এটা অপরিগুলো কথা সত্য। আমি আমার কাছের লোকদেরকে যাদের আমি এত হেল্প করছি, কল্পনা করে তাদেরকে রিকোয়েস্ট করছি, তারাও যায় নাই। তো এগুলো কী করবো? তো কিছু করার নাই রে ভাই, এখন এগুলো তো বাইরে নিতে হয়, কিছু করার নাই। কিন্তু তার মানে তো এই না যে একটা লোককে মেরে ফেলতে হবে। যে মেরেছে অবশ্যই আমরা সরকারের কাছে বলবো দ্রুত আইনে যাতে এই বিচার ঠিক হয়, তাহলে মানুষের শিক্ষা না ঘটে স্যার। এই ব্যাপারে যা ইচ্ছা তা চাইলেই তো করতে হবে না। আমার ক্ষমতা থাকলে আমি যা ইচ্ছা তা করবো, এটা ঠিক না। এগুলো হচ্ছে উন্মাদ। এদের যে দেখবেন হয় জেনেটিক হিরোর আছে, অথবা যে দেখবেন কোনো না কোথাও এরা মানসিকভাবে আসলে এরা সিক, মেন্টালি সিক, তাহলে এটা কোনোদিনই করতে পারে না। একজন ডাক্তারের সাথে বা অন্য একটা মানুষই কেন, অপরিচিত একটা মানুষের সাথে কেন আমি এই জাতীয় আচরণ করতে যাব? আমি মনে করি এটা বিনা কারণে, বিনা দ্বিধায় এটা দ্রুত আইনে সরকার
বিচার অবশ্যই করবে। আমার জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার এই আস্থা আছে, উনি অবশ্যই এটি দেখবেন যাতে এটি দ্রুত আইনে যাতে এই বিচারটি হয়। আমরাও আশা করি আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে চিকিৎসক বান্ধব ব্যবস্থা নেবেন। স্যার, রায়হান স্যারের কাছে একটা প্রশ্ন ছিল স্যার। ইদানিংকালে আমাদের দেখা যাচ্ছে যে স্টেরয়েড এবং হাইড্রোক্সিক্লোরোকুইন এবং আইভারমেকটিন এই ব্যাপারে কিন্তু মিডিয়াতে যখন আসার পরে খুব দ্রুত মানুষের মধ্যে এটা ছড়িয়ে যাচ্ছে এবং মার্কেট আউট যাচ্ছে ওষুধগুলা। এই ওষুধগুলা অপব্যবহারের একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। স্যার, এই ব্যাপারে আপনি কি স্যার একটু মন্তব্য করবেন স্যার? ধন্যবাদ ডক্টর অসীম। প্রথমে আমি বলি আপনার প্রথমে কি বলেছেন, আপনার স্টেরয়েডের কথা আইভারমেকটিন, হাইড্রোক্সিক্লোরোকুইন লোকজন কিন্তু আমাদের পরামর্শ ছাড়াই যে খেয়ে নিচ্ছে। ডেক্সামেথাসোন দিয়ে শুরু করি। ডেক্সামেথাসোন অলওয়েজ একটা প্রেসক্রিপশন ড্রাগ, অলওয়েজ একটা ইমার্জেন্সি ড্রাগ এবং প্রেসক্রিপশন ড্রাগ। এই ড্রাগের এটা যেমন লাইফ সেভিং তেমন ক্ষতিকর হতে পারে। কাজে এটার ব্যবহার অবশ্যই একজন বিজ্ঞ চিকিৎসক ব্যবহার করবে। ডেক্সামেথাসোনের ব্যবহার সাধারণ লোক না বুঝে পেপারে দেখে এটা যখন তখন যদি এটা গ্রহণ করে, এটা মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে। এটা তো লাইফ সেভিং স্টেরয়েড। স্টেরয়েড তো সাধারণ মানুষের নিজে ইচ্ছা করেই ব্যবহার করতে পারে না। কাজেই এটা কোনো একটা পর্যায়ে ক্রিটিক্যাল রোগীর ম্যানেজমেন্টে এটা ব্যবহার করতে হবে কিনা তার ক্লিনিশিয়ান বা ফিজিশিয়ান সেটা বিবেচনা করবে। আর যদি আইভারমেকটিনের কথা বলেন, আইভারমেকটিনের লিটারেচার রিভিউতে যেটা দেখেছি আমি, যে এটা অ্যান্টিভাইরাল ইফেক্ট ইন ভিট্রো তারা প্রমাণ পেয়েছে যে 5,000 ভাগের ভাগ করে ফেলে 5,000 কমিয়ে ফেলে 1/5,000 টাইমস ভাইরাস লোড ইন ভিট্রো কমিয়ে ফেলে। তো এবং একটা রিভিউতে দেখেছি তারা বলেছে যে স্ট্যান্ডার্ড ডোজ যেটা, যে অন্যান্য রোগে যেটা ব্যবহার করা হয়, সেই রোগের স্ট্যান্ডার্ড ডোজে কোভিডে হয়তো কাজ নাও করতে পারে। সেই ক্ষেত্রে হায়ার ডোজ ট্রাই করার জন্য একটা পরামর্শ দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি বলি, আমি সারা জীবনে এই আইভারমেকটিন একটা মাত্র রোগীকে দিয়েছিলাম, যেটা তার লাইফ সেভিং ছিল। সিভিয়ার স্পন্ডিলয়েড সার্কুলারিস ইনফেকশন ছিল। আপনি চিটাগং মেডিকেল কলেজের সাইদুল আছে এখানে, আমি ওকে স্মরণ করেই বলছি। চিটাগং মেডিকেল কলেজ হসপিটালে রোগীটা ভর্তি ছিল সিভিয়ার স্পন্ডিলয়েড সার্কুলারিসের রোগী, সিভিয়ার হিমাটোমাইসিস মেলিনা, আনকন্ট্রোল। চিটাগংয়ে তাকে 12 ব্যাগ ব্লাড দিয়ে ওই অবস্থাতে ঢাকাতে এনেছিল। আই ওয়াজ দেন অ্যাসোসিয়েট প্রফেসর। ইনসিডেন্টালি আমার আন্ডারে এই রোগীটা ভর্তি করা হয়েছিল এবং এই রোগীটার ডায়াগনোসিস হয়েছিল ডিস্টাল ডিউডিনাল বায়োপসিতে তার স্ট্রেঙ্গুলয়েড নিমাটোড পাওয়া গেল। তখন হিস্টোপ্যাথোলজিস্ট বলতে পারে না এটা কোন জাতের। হিস্টোপ্যাথোলজিস্ট প্রফেসর কামাল বলল নিমাটোড সেকশন পাওয়া গেছে। তারপরের দিনই তার স্টুল এক্সামিনেশন করে প্রফিউজ লার্ভা অফ স্ট্রেঙ্গুলয়েড সার্কুলারিস পেলাম এবং তাকে আইভারমেকটিন রিপিটেড ডোজ দিতে হয়েছিল অ্যাকর্ডিং টু লিটারেচার। তাকে 3টা ডোজ দিয়ে সে দ্যাট ওয়াজ লাইফ সেভিং। আর এই ক্ষেত্রে করোনা মহামারীর সময় কিন্তু ইভেন আমেরিকাতেও রিপারপাজিং এর একটা অনুমতি দেওয়া হয়েছে FDA থেকে। হ্যাঁ, যে আপনারা ভালো করেই জানেন যে যে কোনো ঔষধ যেগুলো অ্যাপ্রুভড থাকে বিভিন্ন রোগের জন্য, রিপারপাজিং এর জন্য অনেক সময় অনুমতি দেওয়া হয়। সেটা ফিজিশিয়ানের ডিসক্রিপশন থাকে। ফিজিশিয়ান যদি মনে করে যে এই ওষুধ তাকে দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে সেটা ব্যবহার করবেন। তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি বলতে পারি যে এটা আমি সুযোগ পেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইতিমধ্যে যদিও আমি জেনারেল ফিজিশিয়ান নই, কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু দীর্ঘদিন থেকে চিকিৎসা পেশায় আছি, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক যোগাযোগের লোক আছে যারা প্রতিনিয়তই আমাকে ফোন করে পরামর্শ চায়। এর মধ্যে অনেক ভিআইপি লোকও আছে, আমি তাদের নাম বলে আমি তাদেরকে বিব্রত করতে চাই না। অনেক ভিআইপি পেশেন্ট, তাদের ওয়াইফ, তারা যখন এরকম খুবই খারাপ অবস্থায় পড়লেন, শুরু থেকেই কিন্তু আমি নির্দ্বিধায় আমি আইভারমেকটিন তাদের ক্ষেত্রে দিয়েছিলাম। আইভারমেকটিন, কাউকে অ্যাজিথ্রোমাইসিন, কাউকে ডক্সিসাইক্লিন। এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক, একটা ফ্যামিলির
যখন আমি এই স্যার কথা ইতিহাস একটু শুনে কেটে কেটে যাচ্ছে মনে হচ্ছে স্যার। জি, স্যার। মানে মোট কথা স্যার আমরা জানতে চাচ্ছি ডাক্তারদের পরামর্শ ছাড়া রোগীরা যেন এই জিনিসটা কোনোভাবেই না খায়, এই ওষুধগুলা আমি সেই ক্ষেত্রে ওভার একটু দ্য বলি যে কাউন্টার ড্রাগ হিসেবে ব্যবহার না করে সে ব্যাপারটা স্যার আপনি আইভারমেকটিন বলতে দিয়ে আমি বেশিরভাগ রোগীর রেসপন্স পেয়েছি, কিন্তু সত্যিকার কথা আপনারা সবাই জানেন ক্লিনিক্যাল ট্রায়াল তো সাইন্টিফিক্যালি করতে হয়, কিন্তু সেইভাবে সাইন্টিফিক স্টাডি তো করার আমার সুযোগ হয়নি। আমার অ্যানেকডোটাল রিপোর্ট হলো আইভারমেকটিন কাজ করে, এটা আমার অ্যানেকডোটাল এক্সপেরিয়েন্স। এটা তবে এটা স্যার আমার এক্সপিরিয়েন্স স্যার। জি স্যার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। যদি আপনারা শেষ মুহূর্তে স্যার একটু যদি মানে শেষ মুহূর্তে টেক হোম মেসেজ যদি একটু বলতেন স্যার। জামাল স্যার আপনি যদি একটু টেক হোম মেসেজটা বলতেন। আমি একটু আর টেক হোম এরপরে মেসেজের চেয়েও আরেকটু গুরুত্বপূর্ণ জিনিস একটু হাইলাইট করতে চাই, তো সবার জ্ঞাতার্থে, যে আসলে কিন্তু আমরা করোনা এখন একটা মহামারী বা অতিমারী যেটাই বলি আমাদের মাঝে এখন সারা বিশ্বে এটা দেখা দিয়েছে, কিন্তু এটা কিন্তু হঠাৎ করে হয়নি বা একদিনের ফল না। আপনারা যদি দ্য গার্ডিয়ান পত্রিকার গতকালের নিউজটা খেয়াল করেন তাহলে দেখবেন যে WHO এবং জাতিসংঘ একসঙ্গে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে। সেই স্টেটমেন্টটা হচ্ছে যে সারা পৃথিবীর জলবায়ু পরিবর্তন এবং সারা পৃথিবীর প্রাণ প্রকৃতি ধ্বংসের যে প্রক্রিয়া তার একটা ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা রেজাল্ট দেখতে পাচ্ছি এই মহামারী। এবং তার সতর্ক করে দিয়েছে যে এই মহামারী হয়তো আমরা নিবৃত্ত করতে পারবো আমরা ভ্যাকসিন তৈরি হলে বা ওষুধ আবিষ্কার হলে, কিন্তু পরবর্তীতে এই যে পরিবেশ বিপর্যয় জলবায়ু বিপর্যয় এটা রোধ করতে না পারলে একের পর এক এই বিপর্যয়টা চলে আসবে। এই ক্ষেত্রে আমি একটা কিছু যোগ করবো সবাইকে, যে আমরা যারা চিকিৎসা কাজে জড়িত তারা যেন আমাদের একমাত্র কর্তব্য চিকিৎসা রোগীকে চিকিৎসা দেওয়া এটাতে সীমাবদ্ধ না রাখি, আমরা যেন মানুষের স্বাস্থ্য এবং আমাদের সামাজিক পরিবেশ আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষার একটা দায়িত্ব যেন অনুভব করি। আপনারা জানেন যে স্বাস্থ্যের সাথে পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু মানুষের চিকিৎসা। আমরা কখনোই রোগ শোক সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবো না, কিন্তু আমরা যেটা পারবো সেটা হচ্ছে আমাদের পরিবেশকে সুন্দর রাখতে, আমাদের প্রাণ প্রকৃতি রক্ষা করতে, আমাদের যাতে বন আমাদের যাতে জলবায়ু আমাদের যাতে পানি উজাড় না হয়ে যায় সেগুলোকে খেয়াল রাখতে, এবং আমাদের আচরণগত অর্থাৎ আমরা কারোর প্রতি নিষ্ঠুর হব না, সেটা শুধু মানুষের প্রতি না কোনো প্রাণীর প্রতি যেন নিষ্ঠুর না হই, এবং স্বাস্থ্য সচেতনতা আমাদের বাড়াতে হবে, নদীগুলোকে আমাদের দখলমুক্ত করতে হবে, মাঠ খেলার মাঠ দিতে হবে, আমরা যাতে আমাদের মানুষ যাতে সাধারণ মানুষ যাতে ছোটবেলা থেকেই খেলাধুলা তারপরে পার্কে ভ্রমণ তারপর সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগুলোতে ব্যাপৃত হতে পারে। এই জিনিসগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এই মহামারী মোকাবেলার জন্য, তা নাহলে কিন্তু আমরা একের পর এক মহামারীতে কিন্তু আমরা পর্যুদস্ত হব আজকে যেভাবে আমরা হচ্ছি। সবাইকে ধন্যবাদ স্যার। জি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার আপনার টেক হোম মেসেজের জন্য। আমি একটু সাইদুল হক স্যারের কাছে জানতে চাইবো, স্যার আপনি কিছু অ্যাড করবেন স্যারের সাথে একটু? জি ধন্যবাদ। আমি জামাল স্যারের সাথে আরো কিছু অ্যাড করব। আমরা ইতিমধ্যেই জেনেছি যে করোনা মহামারী কালে আজ আমাদের সমস্ত সারা পৃথিবীর জনজীবন স্তম্ভিত। আপনারা জেনেছেন আমরা ইতিমধ্যে যেসব ভ্যাকসিন এবং যেসব ওষুধ আবিষ্কার করতে গিয়েছি কোনটি কিন্তু এখনো কার্যক্ষম বা একেবারেই শতভাগ কার্যকরী এরকম প্রমাণিত হয়নি। কিন্তু আমরা জানি মানব সভ্যতার উন্নয়নের যুগে এই ব্যাপক উন্নয়ন এবং উৎকর্ষের যুগে মানুষ বহু কিছু করেছে। আপনারা জানেন রাশিয়াকে শায়েস্তা করার জন্য আমেরিকা স্টার ওয়ার বা এই ধরনের অ্যান্টি মিসাইল গাইডেড মিসাইল গুলি তৈরি করেছে। সমুদ্রের উপর এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে, বড় বড় ব্রিজ কালভার্ট তৈরি করা হচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের দেশ বাংলাদেশে এই ধরনের বড় বড় ব্রিজ কালভার্ট অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা কিন্তু আজও চিকিৎসায় করোনার যে মহান আল্লাহ অসীম দয়ালু সৃষ্টিকর্তা আল্লাহ যে করোনা আমাদেরকে দিয়েছেন সেই করোনার বিরুদ্ধে কার্যক্ষম ওষুধ এখনো আমরা তৈরি করতে পারিনি। কিন্তু আমাদের এখন সেই সময় এসেছে সেই প্রণিধান করার জন্য, যেটা হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টির সময় আমাদেরকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা একটি ইমিউন সিস্টেম নামে যে একটি সিস্টেম আমাদের শরীরে তৈরি করেছেন, সেই ইমিউন সিস্টেমের উপর আমরা কিন্তু এখন নির্ভরশীল। এই ইমিউন সিস্টেমকে কিভাবে বুস্ট আপ করা যায় এবং ইমিউন সিস্টেমকে কিভাবে আরো শানিত করে আমরা করোনার বিরুদ্ধে আমরা টিকে থাকতে পারি, তাই নিয়েই আমরা এই মুহূর্তে আমরা ব্যাপৃত।
আমরা জি, স্যার। একটু আগে জামাল স্যার যেটি বললেন তার সাথে আমি আরো যোগ করতে চাচ্ছি, আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ, আমাদের সভ্যতার উন্নয়নের ফলে আমাদের নগরায়ন হয়েছে, আমাদের লাইফস্টাইলের পরিবর্তন হয়েছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে, এবং আমরা আয়েশি জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমাদের এই শরীরটি কিন্তু প্রাকৃতিক ভাবে তৈরি, এবং মহান আল্লাহ আমাদেরকে আশরাফুল মাকলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন, এবং আমাদের এই শরীরটিকে আমরা প্রাকৃতিক ভাবে এখনো আমরা যদি মোবিলাইজ করতে পারি, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমরা যেমন আমাদের শরীরে ভিটামিন ডির অনেক অভাব দেখা যাচ্ছে, ভিটামিন ডি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। আমরা সাধারণত রোদে প্রায় অনেকেই আমরা রোদে যাই না। আমরা যদি সকালের কাঁচা সোনা রোদ, বিশেষ করে 9টা স্যার, আমরা 9:30টার শেষ মধ্যে পর্যায়ে চলে এসেছি, যে স্যার। রোদে যদি থাকি, জি, আমি অল্পতে বলবো স্যার। যে আমরা যদি শারীরিক ব্যায়ামগুলি যদি করি, আমরা যদি পুষ্টিকর খাবার, প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত খাবারগুলি গ্রহণ করি, পর্যাপ্ত ঘুমাই, তাহলে আমাদের ইমিউন সিস্টেমটি বুস্ট আপ হবে এবং আমরা করোনার বিরুদ্ধে আমরা লড়াইয়ে জয়ী হব। আর সবশেষে আমি বলবো, থ্যাংক ইউ, স্যার। জি, ধন্যবাদ সবাইকে। স্যার, আমরা এই সবার শেষে আসবো আবু ইউসুফ ফকির স্যারের কাছে। হাওয়া ম্যাডাম, আপনি কি একটু অ্যাড করবেন প্লিজ, 20 সেকেন্ডের মধ্যে, যদি কিছু অ্যাড করতে চান আপা। হ্যাঁ, প্লিজ। আমি একটু অ্যাড করতে চাই যে আমাদের মেইন যেটা হলো আমাদের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করা। তো সারা যা বলছেন তার সাথে আমি একটু অ্যাড করবো, যেটা আমাদের মনে খুব সাহস রাখতে হবে, এবং সাহস রাখার জন্য যেটা করতে হবে আমাদের সবারই ধর্মগ্রন্থ পাঠ করা, মানে যে কোনো ধর্মের সব ভালো কথাই লেখা থাকে এবং এতে মনে সাহস হয়, এবং মেডিটেশন করা এবং সৎ এবং উৎসাহী মানুষ যারা আছে তাদের কথা শোনা, যারা ইতিবাচক তাদের সাথে থাকা, সেই সঙ্গে একত্রিত থাকা, নেতিবাচক না হওয়া, তাহলেই আমাদের মনোবল বাড়বে এবং সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেমটাও অ্যাক্টিভ হবে। আমি এই কথাটাই একটু অ্যাড করতে চাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ম্যাডাম। স্যার, আমি এখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডাক্তার আবু ইউসুফ ফকির স্যারকে এই অনুষ্ঠানের ব্যাপারে সমাপ্তি টানার জন্য এবং শেষ মুহূর্তে আমাদের টেক মেসেজ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এরপরই আমরা অনুষ্ঠান সমাপ্তি টানব। ধন্যবাদ রাজ টিভিকে, একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করছেন, এবং আমাদের যে সমস্ত বিজ্ঞ ডাক্তাররা আসলে প্রত্যেকে যার যার অভিজ্ঞতা আমাদের শেয়ার করলেন। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের ডাক্তার সোসাইটি এতে অনেক বেশি বেনিফিটেড হবেন, যে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা যে মতামত দিয়েছেন। আর সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে মনে হয় যে আমাদের প্রতিদিন যে হাঁটার অভ্যাসটি এটি থাকা উচিত, যাতে বয়স্ক লোক যাতে ডায়াবেটিস প্লাস কার্ডিয়াক লোক এগুলো যাতে ভালো থাকে, যাতে সমস্যা না হয়। আর পালস অক্সিমিটারে স্যাচুরেশন দেখা, যদি কোনো কারণে স্যাচুরেশন কারো কমে যায় অথবা রেসপিরেটরি রেট বেড়ে যায়, অবশ্যই হাসপাতালে যোগাযোগ করা, প্রয়োজনে হাসপাতালে ভর্তি হওয়া। আর সামাজিকভাবে চলার জন্য মাস্ক ম্যান্ডেটরি, সেটা ডাক্তার হোক নন ডাক্তার হোক, হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এই কয়েকটা জিনিস যদি মেনে চলি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সবসময় বলতে হবে, আল্লাহ তুমি যদি আমাকে করোনা নেওয়ার জন্য ঠিক করে থাকো, তাহলে তো আমার তো কিছু করার নেই, তোমার কাছে আমি হেফাজত চাই, তুমি আমাকে হেফাজত করো। যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন হেফাজত করে, তাহলে আসলে সত্যি কথা 100% আমরা হেফাজত হতে পারি। আর এইগুলো আল্লাহ বলছে যে আমাদের বিধি মেনে চলা। আল্লাহ কিন্তু এই কথা বলে না 5 তলা থেকে আমি ঝাঁপ দেবো আর বললো আল্লাহ হেফাজত করবে, এটাও ঠিক না। আমরা সবকিছু নিয়ম কানুন মেনে চলবো। অবশ্যই পরম করুণাময় আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি আমরা আস্থা রাখবো, যাতে উনি আমাদের সকলকে সুস্থ রাখেন, বাংলাদেশের সারা পৃথিবীর সকল লোক যাতে সুস্থ থাকে। এবং এই করোনা মহামারীতে যে সমস্ত লোক মারা গেছেন, আপনারা জানেন যে কোনো প্রাদুর্ভাবে কোনো লোক মারা গেলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে আপনার শহীদি মর্যাদা দান করেন, এবং তাদের শহীদ হিসেবে তাদেরকে কবুল করুন। বিশেষ করে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্যার, আমাদের ধর্ম প্রতিমন্ত্রী আবদুল্লাহ স্যার, এবং আমাদের যে স্বাস্থ্য সচিব মান্নান স্যারের স্ত্রী মারা গেছেন, তাদেরকে আল্লাহ পাক, এবং সকল করোনায় যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বেহেশত নসিব দান করুন। এই বলেই আমরা শেষ করছি। রাজ টিভিকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ টিভি। আমরাও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ ডেল্টা ফার্মাকে ধন্যবাদ। এবং রাজ টিভিকে জি, আমাদের সবার পক্ষ ডেল্টা আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এবং এই মহামারীর সময় ডেল্টা ফার্মাসি এটা দিয়ে দেন। আমরা যদি জীবিত থাকি, নিজেদেরকে সুস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আরো 20 বছর আমরা 30 বছর সার্ভিস দিতে পারবো। ফলে নিজেদের নিরাপত্তার দিকে আমরা একটু যত্ন নিই। আমাদের নিরাপত্তার দিকে যত্ন নেওয়া মানে পরোক্ষভাবে কিন্তু রোগীদের উপকারে আসা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং জি, ধন্যবাদ ডক্টর অসীম। হ্যাঁ, আমরা সোনার বাংলার সোনার মানুষগুলোকে রক্ষা করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা এই চেতনা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি স্যার, ম্যাডাম, সবাইকে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.